রুবাইয়ার সাথে সাথে দুদিকে মাথা নাড়ে। চেনা নেই জানা নেই এক পরপুরুষের সাথে এভাবে বাড়িতে চলে যাবে। যদিও দেখে ভদ্রলোক মনে হচ্ছে, তবে বিপদের কোনো পূর্বাভাস থাকে না। আজান বুঝতে পেরে বলে, আমি তো সেখানে চলে যাব। আপনি চাইলে এখানে একাই থাকতে পারেন, তবে যেভাবে চারিদিকে অন্ধকার হয়ে এসছে, যেন পুরো মাঝরাত। এত বাতাস বৃষ্টির সাথে আকাশের গর্জন শুনে যদি আপনি থাকতে পারেন, সমস্যা নেই। উপরে গিয়ে ক্লাসরুমে বসে থাকুন। ভূতে ভয় পান না আশা করি। রুবাইয়া কিছু বলতে পারে না। এত অন্ধকারের সামনে একটা লাইট আর মানুষ থাকার পরেও ভয় করছে। আজান বলে ওঠে, শেষবারের মতো অনুরোধ করলাম, চলুন আমার সাথে। আমাকে বিশ্বাস করতে পারেন, আমার গ্রামে একটা নাম আছে। আমি নিশ্চয়ই এমন কিছু করব না যেন শত বছরের জমিদের বাড়ির সব সম্মান ডুবে যায়। কথার মাঝে আবারও বিকট শব্দে মেঘের গর্জন। রুবাইয়া হাত জামায় খামচে ধরে লাফিয়ে ওঠে আর উপায় না পেয়ে সে আজানকে বলে ওঠে। জি চলুন। আজান নিজের ছাতা মেলে ধরে, তবে রুবাইয়ার সাথেও ছাতা আছে। সে নিজেরটা খুলে দাঁড়ায়। আজানের পাশে পাশে তাকে অনুসরণ করে পেছনের দিক দিয়ে বাগানে যেতে থাকে। অবশ্য ছাতার সাথে থাকলেও দুজনের লাভ হয়নি, ভিজে অবস্থা খারাপ। বাড়ির সামনে এসে আজান ডাকতে থাকে। ও কাকা, দরজা খোলো জলদি, ভেজে গেলাম। রুবাইয়ার খেয়াল হয় তাদের থেকে কিছুটা দূরে একজন লোক রেনকোট পরিধান করে তাদের দিকে তাকিয়েছিল। রুবাইয়া তাকাতেই দ্রুত অন্যদিকে চলে গিয়েছে। রুবাইয়ার মাথা ঘামায় না। এইদিকে বৃদ্ধ একজন এসে দরজা খুলতে আজান রুবাইয়ার এক হাত টান দিয়ে ভিতরে গিয়ে দাঁড়ায়। রুবাইয়া হঠাৎ স্পর্শে কিছুটা ভয় পেলেও পরিস্থিতি বুঝে চুপ থাকে। কেয়ারটেকারকে বলে ওঠে, আরে আহাজান বাবা, তুমি এখানে? আর বলো না কাকা, বৃষ্টিতে কেমন কাক ভেজা হয়ে গিয়েছে দেখেছ? ভাবলাম এখানে চলে আসে। কাকা রুবাইয়ার দিকে একবার তাকিয়ে দেখে। মনে কিছুটা সন্দেহ আসলেও সে আজানকে ভালো করে চিনে। আজান এমন ছেলে না যে মেয়ে নিয়ে, না না, হয়তো মেয়েটাও সাথে ঝড়ে আটকে পড়েছিল। আজান কাকার হাতে ছাতা দেখে বলে, কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ, এই আমার জ্যাঠার বাসার স্কুলে একদম সামনেই তো, জানো? এদিকে যাবো। হ্যাঁ, একা বুড়িয়া মানুষ বাসায় কেমন থাকবো? বৃষ্টিতে যেতে পারবে? আহারে, এলাকার সামনেই তো, জানেই, সেখানেই থাকবো। এইদিকে ডাক্তার সাহেব হাসপাতালে গিয়েছিল, কি দরকারে জানি, সেখানেই আটকাই গেছে। আচ্ছা, তোমরা থাকো, সকালে বৃষ্টি থামে গেলে পরে যাইও, আমি গেলাম। কাকা দ্রুত বেরিয়ে যায়। স্কুলের একদম পিছনে বাগান বাড়ি আর সামনে ছোট করে টিনের বাড়ি, সেখানেই যাবে সে। কাছাকাছি হওয়াতে সমস্যা হবে না। এইদিকে আজান মেন দরজা লাগিয়ে ভিতরে আসে। রুবাইয়ার দিকে তাকিয়ে বলে, ভয় পাবেন না, আমার সাথে ভিতরে আসুন। প্রায় অনেকটা রাত হয়ে এসেছে। বৃষ্টি থামার এখনো কোনো নাম নেই। ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে আছে রুবাইয়া। একটু পরপর শুধু কাশি দিয়ে উঠছে। এইদিকে আজান দরজা লাগিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ফিরার আর নাম নেই। রুবাইয়া শুধু একটু পরপর কেসে উঠছে আর বিদ্যুৎ চমকানোতে ভয় পেয়ে লাফিয়ে উঠছে। তবে এই ভয়টা প্রকাশ করতে চায় না সে একদমই। সরি, আপনাকে ওয়েট করালাম। টেক ইট। রুবাইয়া মাথা উঠিয়ে দেখে আজান দুহাতে দুটো কাপ ধরে দাঁড়িয়ে আছে। একটা রুবাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলছে, টেক ইট। এই বাড়িটা আমাদেরই। কোথায় কি আছে সব আমার জানা। ভয় নেই, আমি কিছু মিশিয়ে দিইনি। এখানে এমনিও আমি আর আপনি ছাড়া কেউ নেই। উদ্দেশ্য খারাপ হলে আলাদা করে কিছু মিশিয়ে কফি দিতে হবে না, তাই নিশ্চিন্তে নিয়ে নিন। নো থ্যাঙ্কস। দেখুন মিস, ওয়েট, আপনার নামটা তো জানা হলো না। জি রুবাইয়া, রুবাইয়া তাসনিম। ও, আপনার নামটাও সুন্দর। তো মিস রুবি, কফির কাপটা হাতে নিন। এই ঠান্ডায় ধোয়া ওঠা কাপ কফি কিছুটা হলে আমাদের ওয়ার্ম রাখতে হেল্প করবে। নিয়ে নিন, এমনিও ভিজে অবস্থা খারাপ। রুবাইয়ার কথা বাড়াতে চায় না। কফির কাপটা হাতে নিয়ে দেখে একদম গরম। একটু একটু করে চুমুক বসায়। আগের থেকে কিছুটা ভালো লাগছে, তবে শরীরে ঠান্ডা কমার নাম নেই। এমন কাক ভেজা শরীরে থাকলে নির্ঘাত সকাল অবধি জ্বর চলে আসবে, তবে কিছুই করার নেই। এদিকে আজান রুবাইয়ার একদম সামনের সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা শুধু শ্যামলাবতী নয়, সাথে মায়াবতীও। মনে মনে বলে ওঠে, শ্যামলা মেয়েদের চেহারা আলাদা একটা মায়া থাকে, যেটা সাদা চামড়ার মেয়েদের থাকে না। এই জন্য শ্যামলা মেয়েদের মায়াবতী বলে ডাকা যায়। তবে রুবাইয়ার চোখে চোখ করতে সে অন্যদিকে ঘুরে যেভাবে তাকিয়ে থাকলে না জানি ক্যারেক্টারলেস উপাধি দিয়ে দেয়। আজানের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। মেয়েটা যেভাবে ভিজে গিয়েছে কাশতে কাশতে সকাল অবধি জ্বরে জ্ঞানটাই না হারিয়ে ফেলে। আজান উঠে স্টোর রুমে যায়। কিছুক্ষণ পর হাতে একটা ব্যাগ নিয়ে এসে বলে, আপনি চাইলে কাপড় পাল্টাতে পারেন। আমি উপরের জ্যাকেট খুলে হাফ হাতের গেঞ্জির গায়ে দিয়ে থাকবো। আমার উপরের জ্যাকেটটা ভিজে গিয়েছে। আমি তো সাথে কাপড় নিয়ে আসিনি। সেটা তো আমিও জানি। আসলে কাকার আগে তার স্ত্রী এই বাড়ি দেখাশোনা করত। তিনি গত হয়েছেন কয়েক মাস আগে। তার ড্রয়ার থেকে এই শাড়িটা নিয়ে এসছে, সাথে প্রয়োজনীয় বাকি সবও আছে ভিতরে। এভাবে না বলে কারো জিনিস। সমস্যা নেই, কাকা আমার বাবার মতোই, তিনি কিছু মনে করবেন না। আর আমরা তো এখন একটা বিপদে পড়েছে। আপনি প্লিজ কাপড় পাল্টে নিন মিস রুবি। এভাবে ভিজে কাপড়ে কতক্ষণ থাকবেন?
রুবাইয়া আর নানা করে না, বরং কাপড়টা হাতে নিয়ে পেছনের রুমে চলে যায়। লাইট অন করে দরজা লাগিয়ে কাপড় পাল্টাতে থাকে। আসলে ভিজে তার জামা ওড়না শরীরের সাথে লেগে একদম খারাপ দেখাচ্ছিল। সে নিজেই একবার বলতে চেয়েছিল কোনো ওড়না জাতীয় কিছু আছে নাকি শুকনো, তবে আজান তালুকদার নিজে থেকে কাপড়টা এনে দিয়েছে, ভালোই হলো। রুবাইয়া ধীরে ধীরে কাপড় পাল্টাতে থাকে। নুসাইবা রাতের খাবার নিজের রুমে এনে খেয়ে নেয়। রুবাইয়া আপু এখনো রুমে আসছে না কেন? সে একবার বলেছিল ঝুমুর আপুর রুমে জানলা দিয়ে বৃষ্টি দেখা যায় সুন্দর, তবে কি সে ঝুমুর আপুর রুমে? সেটাই হয়তো। এদিকে দুপুর থেকে মায়ের শরীর ভালো না, রুমেই শুয়ে আছে, হয়তো মায়ের সাথেই। নুসাইবা আর খোঁজ করে না। খাওয়ার শেষে পাশে রুবাইয়ার জন্য জায়গা রেখে সে শুয়ে পড়ে। অন্যদিকে ঝুমুরের রুমে পাখি ঘুমিয়ে পড়েছে, তার শরীরটা তেমন ভালো না। ঝুমুরও খাওয়া শেষে এসে পাশ দিয়ে শুয়ে পড়লো। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। আজান ভাই কোথায়? এত ঝড়ে সে কোথায় আছে? ঠিক আছে তো? পিউয়ের মন শুধু আনচান করছে। সবাই একটু আগে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েছে। জমিদার সাহেব বললেন আজান নাকি স্কুলের কাজে গিয়েছে, কোনো সমস্যা হলে বাগান বাড়িতেই থেকে যাবে। তবে রুমে আসার পর পিউয়ের মন আর মানছে না। আজান কার সাথে থাকবে? সে একা নাকি সাথে কেউ আছে? পিউয়ের কোনো কিছুই ভালো লাগছে না। আজানকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। গ্রামের লোকের চিন্তাধারাও তেমন ভালো না। পিউ শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে কোনো বিপদ যেন না হয়। আজান অনেকক্ষণ যাবৎ ড্রয়িং রুমে বসে বসে ফোনে গেমস খেলছিল। রুবাইয়া সেই যে শাড়ি পরতে ভিতরে গিয়েছে, এখনো ফিরার নাম নেই। একটু পর দরজার আওয়াজে পিছন ফিরে তাকায় আজান। একটা কালো রঙের শাড়ি পরে বের হয়েছে রুবাইয়ার, সাথে হাঁটু অবধি খোলা চুল, মিষ্টি লাগছে দেখতে। আজান আবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়। গেমস খেলতে খেলতে প্রশ্ন করে, পছন্দ হয়েছে? তখন তাড়াহুড়ো করে অন্য কিছু খোঁজার সময় পাইনি। রুবাইয়া মলিন হেসে জবাব দেয়, কালো রঙের সবকিছুই মানুষের চোখে সুন্দর, শুধু কালো মানুষ বাদে। আজান আর কিছু বলে না, তবে কথাটা শুনে মনে হচ্ছে মেয়েটা পুরোটা জীবন ছোট থেকে গায়ের রঙের জন্য খুব কথা শুনেছে। তাই নিজের কাছে সে নিজেই খুব ছোট। আসলে পৃথিবীতে কোনো মানুষই দেখতে খারাপ হয় না, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে সুন্দর। শুধু মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। আর বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি বা লাভ হয়? প্রিন্সেস ডায়ানা থেকে ঐশ্বরিয়া, এমন লাখো বিশ্ব সুন্দরীরা কেউই রূপ দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আটকে রাখতে পারেনি। সাদা চামড়ার মানুষদের দেশে আরো পরকীয়া চিট এসব বেশি হয়। আজানের ভাবনার মাঝে রুবাইয়ার সামনে এসে আরেক সোফায় বসে। আজ সারা রাত এখানে হেলান দিয়ে কাটাতে হবে। আপনি কি কিছু খাবেন মিস রবি? বানিয়ে দেব? লজ্জা না পেয়ে বলুন, দেখি কি বানানো যায়। এবারও কোনো জবাব পায় না আজান। রুবাইয়ার দিকে তাকিয়ে দেখে হেলান দিয়ে চোখ বুজে আছে। মেয়েটা তার মানে ঘুমিয়ে গিয়েছে। স্বাভাবিক এমন ঠান্ডায় কতক্ষণ জেগে থাকা যায়? ঘড়ির কাঁটা ঠিক রাত 1টা ছুঁইছুঁই, তার মানে পুরো রাতই এখানে থাকা হবে। আজান এক দৃষ্টিতে রুবাইয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার ফেস এরকম বাচ্চা বাচ্চা কেন? বয়সও তত বেশি নয়, টিনেজার মাত্র। অথচ এমনভাবে চলে আর কথা বলে যেন 25 পার হয়ে গিয়েছে, হয়তো লাইফে খুব স্ট্রাগল করার কারণে। আজান অনেকক্ষণ ঘুমন্ত রুবাইয়ের দিকে তাকিয়ে উঠে গিয়ে লাইট অফ করে দেয়। একটা চাদর এনে রুবাইয়ার গায়ের উপর দিয়ে দেয়। সেও নিজের সোফায় এসে ছোট্ট বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে। এখন একটু ঘুমের প্রয়োজন। এভাবে তাকিয়ে থাকলে আজগুবি চিন্তা আসবে। সময়ের সাথে সাথে দুজনই গভীর ঘুমে ডুবে যায়। সকাল থেকেই নুসাইবা খুব ঘাবড়ে আছে, চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। মাকে কি বলবে? অবশ্য এখন না বলে উপায় নেই। সকাল থেকে রুবাইয়াকে দেখছে না, তার মানে কি? উফ, আর ভাবতে পারছে না নুসাইবা। রুবাইয়া আপু সারা রাত ছিল কোথায়? এদিকে পাখি অনেকক্ষণ যাবৎ রুবাইয়াকে ডাকছে, অথচ মেয়েটার আসার নাম নেই। নতুন কাঁথা বের করে দিয়েছে আমেনা বেগম। রুবাইয়ার হাতের কাজ খুব ভালো, মেয়েটা দ্রুত সুই সুতো দিয়ে সেলাই করে দিতে পারত। এই জন্য পাখি তার মেয়েকে খুঁজছে। তবে এতবার ডাক দেওয়ার পরেও রুবাইয়া আসছে না। যেই না বিরক্ত হয়ে বের হতে নিবে, দেখে দরজায় চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে নুসাইবা। পাখি অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো, কাঁদছিস কেন? আগে বলো, আমাকে বকবে না? কেন বকবো? রুবি কোথায়? নুসাইবা ভয়ে ভয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। এক শ্বাসে এক এক করে সব বলতে থাকে। পাখির রীতিমতো হাত পা কাঁপছে। বিয়ের বয়সী মেয়ে সারা রাত ঝড়ের দিনে কোথায় ছিল আর এখন কোথায়? পাখি চিল্লিয়ে বসার ঘরে যায়। আক্তার হোসেন, আমিনা বেগম সহ মুক্তার বাকি সবাই উপস্থিত হয়। শওকত ছেলের বউকে এমন কান্নাকাটি করতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে ছোট বউ, এমন করছো কেন? পাখি কেঁদে কেঁদে বলে, বাবা, রুবাইরা সারা রাত বাড়ি ফিরেনি। এই ঝড়ের রাতে মেয়েটা কোথায় ছিল কিচ্ছু জানি না। কি সব আবল তাবল বলছো? মাথা ঠিক আছে তোমার? এই আক্তার, চল তো। শওকত ছেলেকে নিয়ে বের হতে নিবে, তখনই পিছনের দরজা দিয়ে রুবাইয়া ভেতরে প্রবেশ করে। পাখি দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে এটা ওটা জিজ্ঞাসা করতে থাকে, কোথায় ছিল, কিভাবে ছিল, এই সেই। রুবাইয়া মাকে ধরে বলে, আগে তুমি শান্ত হও, তারপর তোমাকে সব বলছি। জালাল মদের বোতলে চুমুক দিতে দিতে সামনে বসে থাকা ছেলে পেলেদের হাতে টাকা ধরিয়ে দেয়। বেশ ভালো খবর নিয়ে এসেছে ওরা।
গ্রামের দুই একজন মহিলার কানে দিতে পারলেই হলো, এক এক করে সবার মাঝে কথাটা ছড়িয়ে যাবে। জমিদার বাড়ির ছেলে সারা রাত এক মেয়েকে নিয়ে একা একা বাড়িতে ছিল, নিশ্চয়ই তাদের মাঝে কিছু হয়েছে, এমনি এমনি তো ছেড়ে দেয়নি মেয়েটাকে। জালাল হো হো করে হেসে ওঠে। এইবার দেখবে জমিদার সাহেব নিজের ছেলের কি বিচার করে। আজান খাবারের টেবিলে বসে বসে নাস্তা করছে, তার মা পাশে দাঁড়িয়ে খাবার বেড়ে দিতে দিতে বলে, কাল সারা রাত তুই কোথায় ছিলি? বাগান বাড়িতে। একা নাকি সাথে কেউ ছিল? আজান অবাক হয়, তার মা তাকে এমন প্রশ্ন কেন করলো। পর মুহূর্তে খেয়াল হয় কেয়ারটেকার কাকার সাথে তার মায়ের সম্পর্ক ভালো, কাকা তার মাকে বড় বোনের মতো সম্মান করে। সে কি সব জানিয়ে দিয়েছে? হতে পারে, তবে তাতে আজানের কিছুই যায় আসে না, কারণ আজান তো কোনো অন্যায় করেনি। তারা দুজনেই বিপদে পড়ে আটকে গিয়েছিল। আজান খেতে খেতে শান্ত গলায় জবাব দেয়। একা ছিলাম না, সাথে একটা মেয়েও ছিল। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে দুজনেই চমকে ওঠে। পেছনে ফিরে দেখে পিউয়ের হাত থেকে প্লেট নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পিউ কোনো মতে সব কাজ উঠিয়ে দ্রুত রান্নাঘরে চলে যায়, সেখানে ডাস্টবিনে ফেলে দোতলায় দৌড় দেয়। আজানের মা অবাক হয়, মেয়েটা কিছু শুনে ফেললো নাকি। আজানও বুঝতে পারে পিউ হয়তো খুব কষ্ট পেয়েছে, তবে তার তো কিছুই করার নেই। পিউকে সে কখনোই ভালোবাসেনি যে কাছে গিয়ে সত্যটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। তাছাড়া পিউ আজানকে এতদিনে এই চিনল। আজান তাচ্ছিল্যের হাসি দিয়ে খাবারটা শেষ করে মায়ের দিকে তাকিয়ে বলে, আরও কিছু জানতে চাইবে? তুমি তো আগে থেকেই সব জানো। হ্যাঁ জানি, জানি বলেই বলছি, এই ভুল দ্বিতীয়বার কখনোই করবি না। পিওর ভাবভঙ্গি দেখেছিস? গ্রামের মহিলারাও ঠিক এমন, সবাই তোর মতো সব কিছু এত সহজে ভাবে না। মানুষ সব কিছুরই খারাপ মানে বের করবে। এখানে খারাপ ভাবার কিছু তো দেখছি না মা। একটা অল্প বয়সী মেয়েকে সারা রাত স্কুলের নিচে এভাবে ফেলে দিয়ে চলে যেতাম আমি, তো ঝড়ের রাতে। গ্রামের মানুষ যদি জেনেও যেত তা আমার কিচ্ছু যায় আসে না। কোনো মানুষের জীবনে থেকে তো সম্মান বড় না, তাই না? আজানের মার কথা বাড়ায় না, এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। তার ছেলে তার মতোই যদি নিজে যেটা বুঝবে সেটাই। আজান উঠে নিজের রুমে চলে যায়। তার মায়ের মন থেকে দুশ্চিন্তা একেবারেই যাচ্ছে না, কেন যেন মনে হচ্ছে এসব জানাজানি হলে খুব খারাপ হবে। মনে মনে আল্লাহকে স্মরণ করে আজানের মা নিজের কাজে চলে যায়। খবর পাইছ রহিমের মা? জমিদারের পুলা নাহি মাইয়া নিয়ে স্কুলের পিছনের বাড়িতে সারা রাত আইছিল। হ্যাঁ শুনলাম তো, এত ভালা পোলার যে মাইয়া নেশা থাকবো হে কে জানতো। জমিদার সাহেব তো সারা জীবন মানুষের বিচার করছে, নিজের পোলার করব না। আজকে এক মাইয়ারে নিয়ে আইছে, কালকে আমাকে মাইয়া উঠাইয়া নিয়ে যাইব না কে জানে। আর হেই মাইয়া কিরা জানো? ওই যে গ্রামের মাস্টারের ভাই আছে না, ওই সেই কালা মাইয়া আর আছে না ওইটা। চিনছি চিনছি, ওই মাইয়ার বাপেও 2টা বিয়া করছে, যেমন বাপের চরিত্র তেমন মাইয়া। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, টিপটিপ ফোটাতে পুরো রাস্তা, গ্রামের মেঠোপথ সবকিছুই যেন কর্দমাক্ত। তবে এসবের মাঝেও এমন কথা লোকে মুখে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছেন। একটু আগেও এক লোক আলতাফ হোসেনের সাথে দেখা করে এসব নিয়ে প্রশ্ন করলো। নুসাইবা এসে রুবাইয়ার সাথে কথা বলে যেতে রুবাইয়া বসে বসে এতদিনে সবকিছু ভাবতে থাকে। শ্রাবণের বৃষ্টি নাকি সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যায়। কই, তার দুঃখগুলোকে তো নিল না, বরং এই শ্রাবণ যেন তার চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে দিল। রুবাইয়া যদি একবারও বুঝতে পারতো এমন কিছু হবে, যতই ঝড় তুফান হোক সে ভিজে ভিজে ফিরে আসতো। জীবনের থেকে যে সম্মান বড়, সে জানে সে কোনো ভুল করেনি, তবে লোকজন একটা সামান্য ব্যাপারে কত কিছু ভেবে বানিয়ে বলছে। এমন সময় ঝুমুর দৌড়ে রুমে চলে আসে, হাঁপাতে হাঁপাতে রুবাইয়ার দিকে তাকিয়ে বলে, আজান তালুকদার তার বাবার জমিদারকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। বিশ্বাসই হচ্ছে না জমিদার আমাদের বাড়িতে আসতো। বসার ঘরে জলদি আয় তো, তোকে বাবা ডাকছে। আজ বিকেলে গ্রামের অনেক মানুষই জমিদার বাড়িতে জড়ো হয়েছে। জমিদার সাহেব এই বৃষ্টি বাদলের দিন হঠাৎ সবাইকে ডেকে পাঠিয়েছেন। গ্রামের পুরুষদের সাথে সাথে অনেক মহিলাদেরও ডাকা হয়েছে। জমিদার কি আজ নিজের ছেলের বিচার করবে নাকি অন্য কিছু? একটু পর জমিদার সাহেব উপস্থিত হন। পিছনে একপাশে চোখ মুখ শক্ত করে আজান দাঁড়িয়ে আছে। জালালের লোকদের ঠোঁটের কোণের হাসিটা আজানের চোখ এড়িয়ে যায়নি। এসব মিথ্যা বদনাম যে তার লোকেরই দেওয়া সেটা খুব ভালোই বুঝতে পারছে সে। ইকরামকে জেলে দেওয়ার প্রতিশোধ স্বরূপ এসব ষড়যন্ত্র করা হয়েছে। এমনিও আজানের কে কি ভাবলো না ভাবলো এসবে কিছু যায় আসে না, কারণ সে জানে তার কোনো দোষ নেই। তবে বাবার সম্মানের কথা ভেবে এখন যা হচ্ছে সব মেনে নিতে হবে। জমিদার সাহেব সবাইকে বসতে বললেন, তারপর কিছুটা শান্ত গলায় সবাইকে বলে ওঠেন, আপনাদের একটা খবর দিতে ডেকেছি। আমার ছেলের বউকে অনুষ্ঠান করে বাড়িতে উঠিয়ে নিয়ে আসবো। এই শুক্রবার ওদের বিয়ের অনুষ্ঠান, কাল সবার বাড়িতে পৌঁছে যাবে। আপনারা আসবেন অবশ্যই। বিয়ের পর বউকে আর বেশি দিন বাবার বাড়িতে রাখতে চাচ্ছি না। উপস্থিত সবাই অবাক হয়। জমিদারের ছেলে আগেই বিয়ে করেছে, কে সেই ভাগ্যবতী নারী যার কপালে এত বড় জমিদার বাড়ির বউ হওয়ার ভাগ্যরেখা আছে?
সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো জমিদার বলেছে বউকে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবে, তার মানে বিয়ে আগেই হয়ে গিয়েছে। কখন কার সাথে কেউ তাও টেরই পেল না। সবাই নিজেরা ফিসফিসিয়ে কানাঘুষো করতে ব্যস্ত। জমিদার সাহেব এসব দেখে সবার উদ্দেশ্যে বলেন, আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, শুধু এটুকুই বলবো যে জমিদার নিজে সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকে, সে কখনোই তার ছেলে পাপ করলে ছেড়ে দিবে না। আপনারা হয়তো ঝড়ের রাত নিয়ে একটা গুজব শুনেছেন যার কোনো ভিত্তি নেই, তবে যদিও তারা একসাথে থাকে সেটা দোষের কিছু না। গ্রামের মাস্টার আলতাবের ছোট ভাইয়ের মেয়ের সাথে আজানের অনেক আগেই কলমা কাবিন হয়ে গিয়েছে। এইবার যেন মাথা নাড়া দিয়ে বসে জালাল। তার প্ল্যান এভাবে ভেস্তে দিল এই জমিদার বেটা। শেষে নিজের সম্মান বাঁচাতে ওই গরিব কালো মেয়েটাকে বাড়ির বউ করলো। অবশ্য জালাল এত তাড়াতাড়ি থেমে যাবে না। ইকরামকে আগে যেভাবে হোক জেল থেকে বের করবে, পরে এই জমিদারদের সাহায্য করবে। জমিদার সাহেব উঠে দাঁড়ান। শেষবারের মতো সবাইকে বিয়ের ব্যাপারে ঘোষণা দিয়ে ভিতরে চলে যান। গ্রামের মানুষ ও জমিদার বাড়ির বাহিরে বের হয়ে খবর ছড়াতে থাকে। মুহূর্তের মাঝে সবার মুখে এক কথা, জমিদারের ছেলে বিয়ে করেছে বাপ ফেলে যাওয়া এক কালো মেয়েকে। এ যেন চাঁদের কলঙ্ক, সেই মেয়ে তো রাজকপাল। সত্যি বলছো? তোমার বাবা লোক ফাটিয়ে তোমাকে খবর দিয়েছে এই সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠান আছে, এজন্য কালকেই যেতে বলেছে। আমাদের ভাগের সম্পত্তি কি দিয়ে দেবে? মোহনার চোখ দুটো যেন জলজল করে উঠল। আমাল অবাক হয়ে স্ত্রীর দিকে তাকায়। এতটা খুশি মোহনাকে সে অনেকদিন যাবৎ দেখে না। এত লোভ সম্পত্তির প্রতি মেয়েটার। আমাল কিছুটা মলিন হেসে বলে, সেই সব হিসেব পরে হবে। রুবাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, বাবা হয়ে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমাল শক্ত গলায় প্রতিবাদের সুরে বলে, দেখো মোহনা, তুমি আমাকে যা খুশি বলো, আমার মেয়েটাকে কিছু বলো না। শুধু তোমার কথা মেনে বাবা হয়েও আমি কোনো দায়িত্বই ওদের পালন করিনি। এখন অন্তত এসব বলো না। আর আমার মেয়ের গায়ের রংটাই শুধুই শ্যামলা, তাছাড়া ও দেখতে কি খারাপ? ওর কোন দিক দিয়ে গুনতেও কম নেই। হয়েছে, তোমার মেয়ের নেকা কথা শোনার জন্য বসে নেই আমি। যেই মেয়ে তাকে নিয়ে আবার বড় বড় কথা, সব বাদ দাও তো। আমি তো খুশি যে তোমার বাবা তোমাকে ডেকেছে। আমার মেয়েটাকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব, দেখে একটু মায়া হয় নাকি। মোহনা উঠে দৌড়ে ভেতরের রুমে চলে যায়। আমাল সাহেব কাশতে কাশতে শুয়ে পড়েন। তার বউকে তার বিশ্বাস নেই। ও বাড়ি গিয়ে নিশ্চয়ই জেনে ফেলবে যে জমিদার বাড়িতে রুবাইয়ার বিয়ে হচ্ছে। তখন কোনো ঝামেলা পাকিয়ে না বসে। এমনিও বড় বাড়ির প্রতি তার খুব লোভ। ছোঁয়ার গায়ের রং ফর্সা হতে তার বিশ্বাস মেয়েকে কোটিপতির ঘরে বিয়ে দিবে। এখন ও বাড়ি গিয়ে কোনো তামাশা না করলেই হলো। আর কত মন খারাপ করে থাকবি রুবাইয়া? যেভাবে হোক এত বড় বাড়ির বউ হতে যাচ্ছিস তুই, এত মন খারাপ করিস না তো। উপরওয়ালা ভালো কিছুই করবেন। ঝুমুর রুবাইয়াকে কথাগুলো বলে পাশের টেবিলে ওর রাতের খাবার রেখে যায়। আজ আর এই মেয়ে রুমের বাহিরে বের হয়নি। হয়তো খুব অভিমান জমেছে সবার প্রতি। সকালে হুট করে এই জমিদার এসে কাবিনে সই নিয়ে গেল। ঘরের কেউ কোনো বাধাও দিল না। গ্রামে যেভাবে বদনাম ছড়িয়েছে, বিয়ে ছাড়া কোনো উপায়ও ছিল না। রুবাইয়া চুপচাপ জানালা ধরে তাকিয়ে থাকে। আজ সকাল থেকে এসে এখানে বসা, একই ভঙ্গিতে একই দৃষ্টিতে সে শুধু বাহিরে তাকিয়ে আছে। রাতের আকাশটা একদম ঘুটঘুটে অন্ধকার। তবে রুবাইয়ার মনে হতে থাকে এই অন্ধকার তার জীবনের আধারের সামনে একদম তুচ্ছ। শেষমেশ তার বিয়ে হচ্ছে, তাও অত বড় জমিদার বাড়িতে। তার তো খুশি হওয়ার কথা খুব। গ্রামের সব মেয়েদের স্বপ্ন পুরুষ তার সাথে বিয়ে তার, অথচ সে খুশি হতে পারছে না। শুধু দু চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এই বিয়ে কি আদর টিকবে? জমিদার বাড়ির লোকজন কি এমন নিচু বংশের কালো বর্ণের মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবে? নিজেকে নিজে প্রশ্ন করে রুবাইয়া, তবে কোনো উত্তর পায় না। সবচেয়ে বেশি খারাপ লাগছে আজানের জন্য। একজন মানুষকে মানবতার খাতিরে সাহায্য করতে গিয়ে নিজের থেকে সব দিক দিয়ে এমন তুচ্ছ কাউকে বউ করতে হচ্ছে। আজান তালুকদারের হয়তো খুব আফসোস হচ্ছে, তার মতো মেয়েকে বউ হিসেবে দেখতে হবে। রুবাইয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তার আর কিছুই ভাবতে ইচ্ছা করছে না। দুনিয়ার সব অন্ধকার শুধু তার জীবনে নেমে আসে কেন? না পেল কোনোদিনও বাবার ভালোবাসা, না পেল সবার কাছ থেকে সম্মান। বিয়ের পর স্বামীর ভালোবাসা পাবে, এটা ভাবাও তো বিলাসিতা। রুবাইয়া খাবার ছুঁয়েও দেখে না, চুপ করে বিছানার পাশে শুয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে খেয়ালই হয় না। এখন শুধু নতুন এক সকালের অপেক্ষা। পাখি আমাল এসেছে, সামনের বারান্দায় ঘরে বসে আছে। পাখির সাথে সাথে তার দুই মেয়েও আমিনা বেগমের দিকে তাকায়। আজ এতটা বছর পর সে এসেছে, তবে তিনজনের একজনও উঠে গিয়ে দেখা করে না।
পাখি তার মেয়েদের দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দেয়। মুরগি কেটে রান্না করতে হবে, সব মশলা এখনই বেটে নিক। রুবাইয়া পাশে বসে চুপচাপ আলু পেঁয়াজ মরিচ এসব কাটছে। তারও যেন সেদিকে কোনো আগ্রহ নেই। এতটা বছর দূরে থাকতে থাকতে এখন আর কোনো আশা ভরসা বেঁচে নেই। তবে মায়ের মুখে শুনেছিল তার জন্মের পর একটা বছর বাবা খুব আগলে রেখেছিল। তবে সেসব মনে করার সেন্স রুবাইয়ার তখন ছিল না। আর এখন ভেবেও লাভ নেই। তবে নুসাইবা একটু কেমন যেন করছে। সে পেটে থাকতেই বাবা পর হয়ে যায়। আমিনা বেগম বুঝতে পেরে বলে ওঠেন, নে শরবতের ট্রেটা নিয়ে বাবাকে দিয়ে আয়। নুসাইবা মায়ের দিকে চুপচাপ তাকায়। মাও কিছু বলছে না। নুসাইবা হাতে ট্রেটা নিয়ে উঠে বারান্দায় চলে যায়। চুপচাপ টি টেবিলে ট্রে রেখে সালাম দেয়। আমাল এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকে। ছোট মেয়েটা একদম মায়ের মতো দেখতে হয়েছে। এত বড় হয়ে গিয়েছে তার মেয়ে। আমালের পাশে বসে মোহনা আর ছোঁয়া নুসাইবার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া আর নুসাইবা শুধু কয়েক মাসের বড় ছোট, মানে ওরা একই বয়সী, তবে নুসাইবা বেশি সুন্দর। মা এদিকে এসে বসো। নুসাইবাই প্রথম বাবার গলা শুনতে পায়। আশ্চর্য, তার কান্না আসছে কেন? কোনোদিনও বাবাকে দেখেনি, বাবার ভালোবাসা পায়নি। আজ যখন দেখেছে ইচ্ছা ছিল খুব কথা বলার, হাজারটা অভিযোগ দেওয়ার, বারবার প্রশ্ন করার, কেন আমাদের ফেলে এতিম করে গিয়েছিল বাবা। তবে সামনে এসে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নুসাইবা বাবার পাশে তার মায়ের বয়সী মহিলাও তার মেয়েকে দেখে। এই সেই দ্বিতীয় বউ। একজন মহিলার চরিত্র ঠিক কতটা খারাপ হলে কারো স্ত্রী আছে জেনেও তাকে বিয়ে করে। সব দ্বিতীয় স্ত্রী যে খারাপ এমন না। ইসলামে তো একাধিক বিয়ের অধিকার আছে। অবশ্যই জেনা আটকাতে নিয়ম মেনে শর্ত মেনে বিয়ে করলে কারো বাধা দেওয়ার অধিকার নেই। তবে তাই বলে যারা পরকীয়া করে সেটা ঢাকতে বিয়ে করে তারা তো অন্যায় করে। এই মহিলাও তেমন একজন। তার বাবার গর্ভবতী বউ আছে জেনেও সম্পর্ক করেছে। বিয়ে ছাড়াই সে নিজেও গর্ভবতী হয়েছে। কতটা নোংরা এমন মহিলারা! অন্যের সংসার ভেঙে দিতে এদের বিবেক একটুও বাঁধে না। নুসাইবার হঠাৎ অনেক রাগ হয়। সে বুঝতে পারছে কেন রুবাই আপু আর মা এদিকে আসছে না, এনাদের সামনে পড়তে যাচ্ছে না। একসাথে রাগ, অভিমান, কষ্ট, এতদিনের সব খারাপ স্মৃতি, মানুষের হাজারটা কথা, সবকিছু একসাথে ভেতরে চাপা পড়েছে। নুসাইবা বাবার দিকে একবার তাকিয়ে ভেতরে চলে যায়। কোনো কথা বলে না। আমালও একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকিয়ে থাকে। মোহনা শুধু মুখ বাঁকিয়ে বসে থাকে। এদের ন্যাকামোর যেন শেষ নেই। যেমন মা তেমন মেয়ে। তবে তার কি এসবে? সে তো আসল মানুষটাকে হাত করে রেখেছে, জোর করে হোক নিজের কাছে তো রেখেছে। পিউ সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। আজান বাবা সারাটা দিন না খেয়ে আছে, তুমি একটু দেখো না। নিজের রুমে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল আজান। ফুপুর গলা পেয়ে উঠে বসে। পিউ যে এমন পাগলামো করবে তা আজান জানতো। তবে সে এখন গিয়ে পিউকে বুঝাবে না। মেয়েটাকে নিজে সামলাতে হবে, শক্ত হতে হবে। রুবি এই বাড়িতে আসলে আবার কোনো তামাশা ক্রিয়েট না করলেই হলো। আজানকে চুপচাপ বসে থাকতে দেখে পিউর মা ভীষণ হতাশ হয়। সে ভেবেছিল শেষ সময় হলেও আজানের মনে পিউয়ের জন্য একটু মায়া জন্মাবে। তবে তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আজান নিজের মেল ইগোকে বেশি প্রায়োরিটি দিল। আজান শুধু ফুপুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছুটা সময় একা ছেড়ে দাও ফুপি, ও নিজেকে সামলে নেবে। যেটা ভাগ্যে ছিল সেটাই হচ্ছে। এদিকে নিজের রুমের সবকিছু লন্ডভন্ড করে ফেলেছে পিউ। দরজা লাগিয়ে একা একা পাগলামো করছে। কোনো কিছুই ভালো লাগছে না তার এত বছরের ভালোবাসা চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। আর সে নিরুপায়। 4 গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে হয়েও সে নিজেকে ভালোবাসাকে পেল না। পিউ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, কেন আল্লাহ, আজান ভাইকে আমি এত করে চেয়েও কেন পেলাম না? আর অন্য কেউ না চাইতেই পেয়ে গেল। ওই মেয়ে কি কোনোদিন আজান ভাইকে আমার মতো ভালোবাসতে পারবে? কোনোদিনও না, কোনো দিনও পারবে না। পিউ উঠে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র নিচে ফেলে ভেঙে দিল। বাহিরে তার ভাই দরজা নক করছে, তবে পিউ খুলছে না। পিউ শুধু এক কোনায় বসে নিজের চুল নিজেই খামচে ধরে। পাগলের মতো আচরণ করতে করতে একা একাই বলে উঠে, ওই মেয়ে কোনোদিনও আজান তালুকদারকে আমার মতো ভালোবাসতে পারবে না। সে কি জানে আজান ভাই কোন গান পছন্দ, কোন রং পছন্দ, চাঁদের রাতে আজান ভাই কি করতে ভালোবাসে, তার পছন্দের কাজ কোনটা, সে কি খেতে ভালোবাসে? কিছুই জানে না ওই মেয়ে। পিউ উঠে জানালার কাছে এসে দাঁড়ায়। বাহিরে এখন থেকেই সবকিছু সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে। জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। পুরো গ্রামে কেউ এত বড় অনুষ্ঠান কখনো দেখেনি। পিউ ভাবে এসব তার হওয়ার কথা ছিল, তার জন্য সাজানোর কথা ছিল। পিউ দৌড়ে এসে ড্রয়ার থেকে আজানের একটা ছবি বের করে। ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, সেই মেয়ে তোমার ব্যাপারে কিচ্ছু জানে না আজান ভাই। তবে আমি জানি। গত কয়েকটা বছর যাবৎ আমি নিজেকে নিজের বলতে যেন কিছুই ছিল না। আমার আমিটা সবটা জুড়ে তুমি ছিলে।
তোমার সব পছন্দের জিনিস আমার পছন্দ ছিল। তুমি যা করতে ভালোবাসতে সেটাই আমি করতাম। তুমি নিজেকেও কোনোদিন নিজে এতটা চিনতে পারবে না যতটা আমি জানি। তাও কেন ভালোবাসলে না আমায়? আমার প্রতি কেন কোনো মায়া হলো না তোমার? পিউ বসে বসে আবারও কাঁদতে থাকে। ভাই অনেকক্ষণ ডেকে চলে গিয়েছে। এখন পিউর যন্ত্রণা সহ্য করার কেউ নেই। তাকে একাই নিজেকে সামলাতে হবে, আর নিজের ভালোবাসার মানুষকে না পাওয়ার বুক আক্ষেপ নিয়ে বাঁচতে হবে। আমরা যাকে কোনোদিনও পাবো না জানি, তাকেই সবসময় একতরফা ভালোবেসে ফেলি। জমিদার বাড়িতে এখন থেকেই মানুষের আনাগোনা। এমন বড় বংশের বিয়ে বলে কথা, একটু বেশি জাঁকজমকপূর্ণ হবে। জমিদার বাড়ির গিন্নির বোন আজ এ বাড়িতে বেড়াতে চলে এসেছে। আজ বাদে কাল গায়ে হলুদ, পরশু বিয়ে, তারপর বউ ভাত। এখন থেকে বিয়ের সব জিনিসপত্র রেডি করা হচ্ছে। আজানের মা তার বোনকে ছাড়া কিছুতে হাত লাগাবে না। তা বলছিলাম দিদি, মেয়েটা ভালো হবে তো? জমিদার বাড়ির বউ হতে চলেছে, তাকে কিন্তু ভদ্র বুঝদার হওয়া দরকার। তোমার সাথে তাল মিলিয়ে দু হাতে সংসার সামলাতে না পারলে তো হবে না। মুখে পান চিবোতে চিবোতে আনোয়ারা বেগম বলে উঠলেন। তিনি আজানের একমাত্র খালা, বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ একজন মহিলা। 2 মিনিট কথা বললেই মানুষ চিনে ফেলতে পারেন। আজানের মা বোনের কথায় কিছুটা মন খারাপ করে বলে ওঠেন, তা তো ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি বোন। কেন বিয়ে হচ্ছে না জানিসই তো। শুনেছি মেয়ে নাকি খুব কালো। আমার আজান বিদেশের ছেলেদের মতো লম্বা ফর্সা, কত সুন্দর ফিটফাট। না জানি ছেলেটা বিয়ে করে কতটা মন খারাপ করে বসে। আনোয়ার বেগম যেন কথাটা ভালো লাগে না। তিনি প্রতিউত্তরে বলেন, আজকাল কোন মেয়ে ভালো শুনে? এখন তো সংসারী মেয়ে পাওয়া যায় না। গায়ের রং দিয়ে কি আর করবে? মেয়ে ভালো হলে ঠিক আজানের মন জয় করতে পারবে। আর আমাদের আজান বাবাকে তো চিনি, সেই রূপ দিয়ে মানুষ বিচার করে না। তবুও দিদি, মেয়েটার বাবা নাকি 2 বিয়ে, ওসব নিয়েও ঝামেলা আছে। আর কেমন ব্যবহার চরিত্র কিছুই তো জানি না। এখন বলে লাভ কি? বিয়ের আগে ভাবা দরকার ছিল। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এখন মিলেমিশে থাকাই ভালো। আর আমি তো আছি, কয়দিন থেকে দেখে যাব মেয়ে কেমন। 2 বোনের কথার মাঝে পিউ রুমে প্রবেশ করে। হাতে করে চা নিয়ে এসেছে খালার জন্য। খালাকে তার ভীষণ পছন্দ। একটু গল্প করলে মনটা হালকা হবে হয়তো। আনোয়ারা বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে হেসে বলেন, তা দিদি, তুমি পিউকেই আজানের বউ করে নিতে? এমন রূপবতী মেয়েকে পরের বাড়ি দিবে কেন? এত এই বাড়িরই আলো। খালা নিছক মজার চলে কথাটা বলেছিলেন, তবে পিউ মন খারাপ করে পাশে দাঁড়িয়ে থাকে। সেও তো সেটাই চেয়েছিল, তবে হয়নি। পিউয়ের চোখ যায় তার মামি আজানের মায়ের হাতের দিকে। কি সুন্দর রেশমি সুতোর কাজ করা হলুদ শাড়ি গুছিয়ে রাখছে। ওই শাড়ি হয়তো কাল ওই মেয়েটার গায়ে উঠবে। পিউ আর দাঁড়ায় না, জলদি রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে আবারও দরজা লাগিয়ে বসে থাকে। এখন থেকে সে নিজেকে যতটা পারবে গুটিয়ে নিবে। সবার থেকে দূরে থাকবে, আড়ালে থাকবে। বলছিলাম, আমালের সাথে একবারও দেখা করলে না রুবাইয়ার মা? আমিনা বেগম পাটায় আদা বাড়তে বাড়তে বলে ওঠেন। পাখি তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দেয়, তোর বউ আছে, মেয়ে আছে সাথে। আমি দেখা করতে গিয়ে কেলুক্ষাত্রি বাজবে কেন? সে তার মতো থাকুক। এখানে সে এসেছে শুধু আমার মেয়ের বাবা হয়ে, আমার স্বামী হয়ে না। আমিনা বেগম আর কিছু বলে না। আমালের সামনে যে কয়বার সে গিয়েছে, তার আচরণে স্পষ্ট সে পাখির সাথে দেখা করতে চায়। তবে মুক্তার মোহনা 2 বোন 1 মিনিটের জন্য তাকে ছাড়ছে না। গোপন লোক দিয়ে খবর নিয়েছিল আলতাফ। তখন জেনেছিল ও মোহনার সাথে সংসার একদমই সুখী না। স্বামীকে সে না যত্ন করে আর না সম্মান। অথচ সতীনের বাড়ি এসে সে কি হিংসা। একটু সময়ের জন্য একা ছাড়ছে না, যদি পাখির সাথে কথা বলতে আসে এজন্যে। আমাল তো আসার পর থেকে শুধু কেসে যাচ্ছে। শরীরের অবস্থা ভালো না দেখেই বোঝা যায়। তবে এসব তার প্রাপ্য। এদিকে আমাল মোহনার জ্বালায় অতিষ্ঠ। একটু ভিতরে গিয়েও বসতে দিচ্ছে না মেয়েটা। এমনভাবে সাথে সাথে রাখছে যেন একা ছাড়লে আমাল পাখির হয়ে যাবে। এত ভয় এখন, অথচ এতটা বছর কত অবহেলাই না করেছে। আমাল এই বাড়িতে যাই করে বলে উঠবে, ও বুড়ো বয়সে শরীরে প্রেম উঠেছে, বউকে দেখার জন্য এমন করছো? এসব তেতো কথার জন্য এতদিন পর এসেও কারোর সাথে গিয়ে দেখা করতে পারছে না আমাল। পাখির সাথে কথা তো দূর, এখন অবধি শুধু একবার দেখা হয়েছিল। গতকাল রাতে রুটি দিয়ে গিয়েছিল মুক্তার হাতে। তখন আমাল মনে মনে ভাবে, পাখি এখনো একদম আগের মতোই আছে। সেই রূপ, সেই হাতের রান্না, কিছুই যেন বদলায়নি। শুধু বদলে গিয়েছে তাদের সম্পর্ক। একটু আগে থানায় কল করলাম, তোর কথাই ঠিক ছিল রে সায়েম।
সিগারেটে একটা টান দিতে দিতেই কথাটা বলল আজান। রাতের আকাশে নদীর পাড়ে বসে বসে সব বন্ধুরা আড্ডা দিচ্ছিল। কাল তো আজানের গায়ে হলুদ, বাড়ি ভর্তি মানুষ সেসবের আয়োজন করছে। আজ না হয় বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়া যাক। রাতুল পাশ থেকে বলে ওঠে, এত সহজে ইকরাম ছাড়া পেল কি করে আজান? সহজে না, মোট অঙ্কে টাকা খাইয়ে উকিল এনেছে জালাল, তারপর ছাড়িয়েছে। ওদের সাথে বড় বড় গুন্ডা মাস্তানদের হাত আছে, নেশার জিনিসও লেনদেন করে, তারাই হয়তো সাহায্য করেছে। এখন কি হবে? জানি না, দেখা যাক। আজানের বন্ধুরা সবাই আজানকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। ইকরাম মোটেও বসে থাকার পাত্র না, এইসব প্রতিশোধ নিতে কিছু তো করে। সমস্যা হলো কাল বাদে পরশু আজানের বিয়ে, তারপর নতুন সংসার শুরু। দেখা গেল ওর ক্ষতি না করতে পেরে ওর বউকে টার্গেট করে রাখলো। তখন ওই লোকটা কেড়ে ফোন হাতে নিয়ে লাফাচ্ছে কেন? সাইমের কথায় সবাই সেদিকে দৃষ্টি ফেলে। পুরনো ভাঙা দোকানের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আজান কিছুটা আন্দাজ করে চিল্লিয়ে বলে ওঠে, ডাক্তার আদ্রিয়ান নাকি? আদ্রিয়ান আজানের গলা পেয়ে সেদিকে হেঁটে হেঁটে চলে আসে। দুজনের মাঝে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কিছুদিনের মধ্যে। আজানের সাথে কুশল বিনিময় করে ডাক্তার আদ্রিয়ান বলে, আপনাদের গ্রামে এসে একের পর এক ঝামেলায় পড়তে হচ্ছে, নেট তো থাকেই না। ওই একটা সমস্যা অনেক কাল ধরেই আছে। আপনার হাই স্কুলের কাজ কত দূর? থেমে আছে কেন? ও, বিয়ের কার্ড তো পেয়েছি, আর সব শুনলামও। এখন তো আমি রীতিমতো আতঙ্কে আছি। আপনাদের গ্রামে কখন কোন কুসংস্কার বা পুরনো মতবাদে বিশ্বাসী লোক আপনাকেও নাজেহাল করে দেয়। আজান হেসে জবাব দেয়, তাও ভালো, এই সুযোগে আপনার বিয়েটা হয়ে যেত। তবে যাই বলুন, এই গ্রামের মানুষরা আসলে খুব সহজ সরল। আপনি আরও কিছুদিন সবার সাথে মিশলে বুঝবেন। সবাই মিলে বসে বসে অনেকটা সময় গল্প করে। এদিকে আজানের ফোনে বারবার মায়ের কল আসছে। বিয়ের আগে ছেলে মেয়েদের বেশি রাত বাইরে থাকতে হয় না। আজানও আর মায়ের কথা ফেলতে পারে না। বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে ভাবে, রুবাইয়ের মনের অবস্থাটা এখন ঠিক কেমন? পরশু সে জমিদার বাড়ির বউ হয়ে আসবে, মেয়েটার উপর সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? তবে আজান নিজেও তো নিরুপায়। বাবার কথা সে ফেলতে পারবে না। এখন শুধু বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার অপেক্ষা। আজ সকাল থেকে এই বাড়িতে বিয়ের উৎসব লেগেছে। আশেপাশের মানুষ যখন তখন এসে রুবাইয়াকে দেখে যায়। কেউ কেউ খোঁচা মেরে বারবার বলছে, আসলে কালো মেয়েরা ভাগ্যবতী হয়, যেমন আমাদের রুবাইয়া। এই গায়ের রং নিয়ে জমিদার বাড়ির বউ হয়ে গেল। ঝুমুর প্রতিবাদের সুরে কিছু বলতে নিতে মা হাত টেনে থামিয়ে দেয়। এটা বিয়ে বাড়ি, গ্রামের অনেকেই অনেক কথা বলবে, এসব নিয়ে বাড়াবাড়ি করলে বিয়ে বাড়িতেই ঝামেলা হবে। তার থেকে বরং কিছুটা চুপ করে সহ্য করে নেওয়া যাক। বিকালে উঠোনে ছোট করে স্টেজ সাজানো হয়েছে। রুবাইয়া খুব সুন্দর একটা হলুদ শাড়ি পরিধান করে মাথায় কাপড় দিয়ে বসলো। বাঙালি হলুদ কনের মতোই লাগছে, যদিও সে হলুদ রং কখনোই করতে পছন্দ করতো না। কালো মানুষ হলুদ পরলে নাকি আরো কালো লাগে, তবে এখন তো তার গায়ে হলুদ। মা নিজে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে গিয়েছে। রুবাইয়া চুপচাপ স্টেজে বসে থাকে। তার সামনে খাবারে সবকিছু সাজানো, তবে এখন এসবে কেউ হাত দিবে না। সকাল থেকে দুধ দিয়ে গোসল, মেহেন্দি পাতা ছিঁড়া সহ বাকি সব নিয়ম পালন করা শেষ। রুবাইয়ার খুব শখ তার মা তাকে প্রথম হলুদ ছোঁয়াবে। পাখির অবশ্য এতে দ্বিমত আছে। সে শাড়ি পরানোর সময় রুবাইয়াকে বলে দিয়েছে, আর যাই হোক হলুদ ছোঁয়াতে যেন জোর না করে। বাঙালিদের গ্রাম বাংলায় কিছু কুসংস্কার বিদ্যমান, তার মাঝে এটাও একটা। মানে কোনো মহিলা বা স্বামীর যদি দুই বিয়ে হয়, তাহলে নববধূর বিয়ের সময় তারা হলুদ ছোঁয়াতে পারবে না। তারা হলুদ লাগালে বা সবার সাথে গীত গেয়ে গাছ থেকে মেহেদির জন্য পাতা ছিঁড়লে নাকি সেই সময় নতুন বউয়ের বিবাহিত জীবনও তাদের মতো হয়। এই জন্য দুই বিয়ে করা কাউকে এই হলুদের কিছু ছুতে হয় না। রুবাইয়া অবশ্য এসব কুসংস্কার মানে না। তার কথা হলো মা তো মায়ের ছোঁয়া ছাড়া হলুদ সম্পন্ন হয় নাকি। তবে পাখির জেদের কাছে সে হার মানতে বাধ্য। পাখি রুবাইয়াকে বসিয়ে দিয়ে সেই যে ভিতরে গেল, আর বের হচ্ছে না। হয়তো পুরো অনুষ্ঠানে আর আসবেও না। আপু, তোকে পুরো নায়িকার মতো লাগছে রে, সত্যি বলছি। এই পুরো সাজ শ্যামলা বরণ সব মিলিয়ে পুরনো গ্রাম বাংলার বউদের মতোই লাগছে। নুসাইবার কথায় রুবাইয়া হেসে ওঠে। এই মেয়েটাই তার মন খারাপের সাক্ষী। এই বিয়ে নিয়েও সারাদিন এটা ওটা বলে মনটা ভালো রেখেছে মেয়েটা। রুবাইয়ার ভাবতেই কষ্ট লাগে, তার ছোট্ট বোনটাকে ছেড়ে নাকি তার নতুন বাড়িতে গিয়ে থাকতে হবে। মেয়েদের জীবনটাই এমন। আজানের মায়ের গলা পেয়ে সবাই তাড়াহুড়ো করতে থাকে। জমিদার বাড়ির উঠোনে বিশাল বড় করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। বড় স্টেজ, সবকিছু ফুল দিয়ে সাজানো, গান বাজনা, মূল কথায় কিছুরই কমতি নেই। সাথে নানান পদের খাবার দাবার, নাস্তা, ফলমূল, যেন জমিদার ইচ্ছে করে এমন সাজ সাজিয়েছে সবকিছু। দূর থেকে এই সমালোচকদের মুখে কালি ঘষে দিয়েছে। আজান চুপচাপ তার জায়গায় বসে আছে। ফর্সা গাল দুটো আর কপালে হলুদ ছোঁয়ানো। মোটামুটি সবারই হলুদ ছোঁয়ানো শেষ।
তার সব বন্ধুরা দুই পাশে বসে হাসি ঠাট্টা করতে থাকে। এমন সময় হঠাৎ পিউ সেখানে হাজির। যেখানে পিউয়ের নাচ গান করে সবকিছু মাতিয়ে রাখার কথা, সেখানে মেয়েটা একদম মনমরা হয়ে আছে। না কোনো সাজ, না কোনো আনন্দ। পিউ শুকনো মুখে এসে আজানের সামনে দাঁড়ায়। হলুদের বাটি থেকে সামান্য হলুদ নিয়ে বলে, আজান ভাই, আপনাকে শেষবারের হলুদটা না হয় আমিই ছুঁয়ে দিলাম। এখন এই হলুদ আপনার বউয়ের কাছে নিয়ে যাব, তারপর তাকে ছুঁয়ে দেবো। আজান কিছু বলে না, চুপচাপ পিউয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে কয়েকদিনে। আজান এজন্য শুরু থেকে ওকে দূরে থাকতে বলতো। সে জানতো আজানকে পিউ যতটা ভালোবাসবে ততটাই যন্ত্রণা পাবে। পিউ মলিন মুখে আজানের দুয়ালে হলুদ ছোঁয়ায়, তারপর সব বাটি সামনে থেকে নিয়ে আনোয়ারা বেগমের দিকে যেতে থাকে। আজানের খালা এখন বাকিদের নিয়ে মেয়ের বাড়ি যাবে হলুদ দিতে। পাশ থেকে সায়েম, রাতুল সবাই দীর্ঘশ্বাস ফেলে পিউয়ের চলে যাওয়া দেখতে থাকে। আজানের বন্ধু মহলের সবাইও জানতো পিউয়ের ব্যাপারটা। মেয়েটার করা পাগলামো ওদের চোখ এড়াতে পারেনি। তবে যা হওয়ার ছিল সেটাই হচ্ছে এখন। শোনো, ওই বাড়ি থেকে লোক আসছে মনে হয়। সুন্দর করে সেজেগুজে সামনে গিয়ে দাঁড়া, সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবি। মোহনা তার মেয়েকে বুঝাতে থাকে। সুন্দর করে শাড়ি পরিয়ে ভরপুর মেকআপ করিয়ে দিয়েছে মেয়েকে, যেন ফর্সা মুখটায় প্রথম দেখা চোখ আটকে যায়। মোহনা মেয়েকে নিয়ে বের হতে হতে বলে, তোর রূপ কথা সব দিয়ে বুঝিয়ে দিবি রুবাইয়ার থেকে। তুই সব দিক দিয়ে সেরা, যেন ওরা বিয়ের পর হলেও তোকে পছন্দ করে। ও বাড়ির যে কোনো ছেলের জন্য দরকার পড়লে শেষ সময়ে জমিদার পুত্রের জন্য তোকেও নিতে পারে। এখন না নিক, রুবাইয়ার যে সিঁড়ি, বিয়ের পর ছেলে এমনি ওকে নিয়ে থাকতে চাইবে না। তখন একবার হলেও যেন তোর উপর চোখ পড়ে, বুঝলি? মোহনার মেয়ে মাথা নাড়ায়। সেও যখন থেকে শুনতে পেয়েছে জমিদারের ছেলের সাথে রুবাইয়ার বিয়ে, হিংসায় যেন জ্বলে পড়ে যাচ্ছে। এমন গায়ের রং বাবা ছাড়া মেয়েটার জমিদারের ছেলেকে ফাঁদে ফেললো কি করে? সে বেরিয়ে দেখে আজানদের বাড়ির সবাই এসে হাজির। চেয়ারে গোল হয়ে বসে হাসি ঠাট্টা করছে। আজানের খালা সবার সাথে পরিচয় হয়ে রুবাইয়ার পাশে এসে বসে। দুগালে একটু করে হলুদ লাগিয়ে দিয়ে বলে, মন খারাপ করো না মা, ও বাড়ির সবাই তোমার খুব খেয়াল রাখবে। আর এক গ্রামে তো যখন ইচ্ছে মা চাচি গিয়ে দেখা করবে, একটুও ভয় পাবে না বলে দিলাম। রুবাইয়া চুপ করে থাকে, কিছু বলে না, শুধু একটু হাসে। আজানের খালা আনোয়ারা বেগমের রুবাইয়াকে খুব পছন্দ হয়। মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয়। চেহারা একটা নিষ্পাপ ছোঁয়া আছে, শুধু গায়ের রংটা একটু চাপা। এতে দোষের কিছু নেই, মেয়ে পছন্দ হয়েছে তার। একে একে সবাই রুবাইয়াকে হলুদ ছোঁয়ায়। এদিকে মোহনা ইচ্ছা করে রুবাইয়াকে শ্বশুর বাড়ির লোকদের সামনে ছোট করতে চায়। যেখানে রুবাইয়ার মা বাবা লজ্জা পাচ্ছে, সেখানে মোহনা ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছে। বারবার সবাইকে শুনিয়ে বলতে থাকে সে রুবাইয়ার সৎ মা। এতে যে সে নিজেই মেয়েসহ সবার সামনে ছোট হলো, তার কুবুদ্ধি ঘেরা মাথায় সেটা ঢুকবে না। তার মেয়ের গায়ে পড়া স্বভাবও সবাই বিরক্ত। দিন শেষে সবকিছু ঠিকঠাকভাবে শেষ হয়। রাতে রুবাইয়া নিজের রুমে বিছানায় এসে শুয়ে পড়ে। নুসাইবা খাওয়ার শেষে আগেই ঘুমিয়ে পড়েছে। রুবাইয়া শুয়ে পড়লেও তার চোখে ঘুম নেই। আগামীকাল তার বিয়ে, আজকে এই বাড়িতে তার শেষ রাত। এরপর থেকে সে আসবে মেহমান হয়ে। ভাবলেই কেমন যেন লজ্জা ও ভয় করছে। একদম অপরিচিত এক ছেলের সাথে থাকতে হবে। বিয়ের আগের রাতের অনুভূতি শুধু সেসব মেয়েরাই বুঝতে পারবে যারা এমন অ্যারেঞ্জ ম্যারেজের অবস্থায় পড়েছে। সকালবেলা আজ সকাল থেকে আলতাফ হোসেন দৌড়াদৌড়ি করছে। বিয়ে বাড়ির কোনো কিছুতেই যেন কোনো কমতি না থাকে। দুপুর হয়ে এসেছে প্রায়। জমিদার বাড়ি থেকে পাত্রপক্ষ হয়তো চলে আসবে। তাদের আপ্যায়নে কোনো কমতি যেন না হয় সেদিকে খেয়াল রাখছে। ছেলেপক্ষ আসার আগে সব তত্ত্ব পাঠিয়ে দিয়েছে। বিয়ের জন্য দামি লাল শাড়ি, জুয়েলারি, বাকি সব জিনিসপত্র। আশেপাশের মানুষ এসে সব দেখছে আর অবাক হচ্ছে। গ্রামে এত বড় বড় সোনার জুয়েলারি, এত সব রকমের কসমেটিক্স দিয়ে কখনোই কারো বিয়ে হয়নি। জমিদার বাড়ির বউকে সাজিয়ে নিতে তারা যে ভালো কিছুই পাঠাবে সেটা সবাই জানতো। তাই বলে যে এত কিছু টাকারও কল্পনায় ছিল না। রুবাইয়াকে তার মা খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। ঝুমুর এক এক করে সব অলংকার গায়ে জড়িয়ে কিছুটা সাজিয়ে দেয়। রুবাইয়ার শেডের সাথে মিলিয়ে সব মেকআপ করায়। তাকে আসলে খুব সুন্দর ব্রাউন ব্রাইট লাগছে। তাদের সাজগোজের মাঝে হঠাৎ আমাল রুমে উপস্থিত হয়। মন এখন তার মেয়েকে সাজাতে ব্যস্ত। যেন বিয়ের দিনও তার মনে প্রতিযোগিতা যে নিজেকে আর মেয়েকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। এই সুযোগে আমাল একটু রুবাইয়ার কাছে আসে। পাখি আমালকে দেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। আমাল জানতো এমন কিছু হবে। সে হেঁটে হেঁটে রুবাইয়ার পাশে এসে দাঁড়ায়। রুবাইয়ার দিকে তাকিয়ে বলে, তুই কত বড় হয়ে গেলি মা। বাবা হিসেবে তোর কোনো দায়িত্বে আমি পালন করতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করে দিস। রুবাইয়া কিছু বলে না। সে ভেবেছিল যেভাবেই হোক নিজেকে শক্ত রাখবে, তবে এখন আর নিজেকে শক্ত রাখা সম্ভব হচ্ছে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমালের চোখেও পানি। তার করা অন্যায়ের জন্য মেয়েটা কখনো সুখী হতে পারেনি। সারাটা জীবন
ছোটবেলা থেকে কষ্ট করে গিয়েছে। আমাল রুবাইয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দোয়া করি মা, তুই খুব সুখী হ, খুব সুখী হ। দেখিস তোর শ্বশুর বাড়িতে তুই রাজধানী হয়ে থাকবি। আমাল পকেট থেকে ছোট্ট একটা পুটলি বের করে, ভিতরে একজোড়া সোনার দুল। নিজের চিকিৎসার জন্য কিছু টাকা জোগান দিয়েছিল আমাল, সেগুলো দিয়ে রুবাইয়ার জন্য গোপনে দুল বানিয়েছে। মোহনা জানলে তো কখনই দিত না। সেগুলো রুবাইয়ার হাতে দিয়ে বলে, এটা ফিরে দিস না মা, বাবা হয়তো তোকে কোনোদিন কিছু দিতে পারেনি। জানি তোর সোনার এখন কোনো কমতি হবে না, জমিদার বাড়ির বউ তুই। তবে এটা রাখ, এতে তোর জন্য আমার আশীর্বাদ আছে। রুবাইয়া বাবাকে জড়িয়ে ধরে। এই মানুষটার অতীত যত যাই হোক, সে তো তার বাবা। মানুষ খারাপ হলেও কোনো বাবা মা খারাপ হয় না। আমাল মেয়ের মাথায় হাত বুলিয়ে বের হয়ে যায়। বেশি দেরি করলে মোহনা আবার বিয়ে বাড়িতে ঝামেলা না করে বসে। অন্যদিকে জমিদার বাড়ি থেকে সবাই হাজির। আলতাফ হোসেন কোনো আপ্যায়নের যেন কমতি রাখছে না। খাওয়ার সব কিছু সুন্দর করে রান্না করাও শেষ। আগে সবাইকে খাইয়ে তারপর কাজে বিয়ে পড়ানো শুরু করে। আজানকে দেখে তো আশেপাশে সব মেয়েরাই ফিদা। বিয়ের শেরওয়ানিতে যেন আরো সুদর্শন লাগছে তাকে। ভিতরের রুমে রুবাইয়া বসে আছে। একটু পর কাজীকে নিয়ে সবাই ভিতরে আসে। বিয়ে পড়ানো শুরু হয়। রুবাইয়ার বুকটা যেন ভার হয়ে আছে। নিজেকে এর সামনে সে 3 বার কবুল বলে। অবশেষে ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। এবার বিদায়ের পালা। জমিদাররা বড় বড় প্রাইভেট কার নিয়ে এসেছে। রুবাইয়া ওঠার আগে মায়ের দিকে তাকায়। পাখি চোখের পানি থাকলেও মুখে হাসি। সে কষ্ট লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। রুবাইয়া মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই মেয়েটাকে যেভাবে হোক শান্ত করে গাড়িতে উঠিয়ে দেয়। নুসাইবাও সাথে যাবে। মোহনা তার মেয়েকেও পাঠাতে চেয়েছিল, তবে শওকত হোসেন চায় না তার নাতির বিয়েতে কোনো ঝামেলা হোক, তাই এক নিমিষেই না করে দিয়েছে। গাড়ি চলতে শুরু করে। রুবাইয়ার পাশে নুসাইবা বসে তাকে শান্ত করছে। আরেক পাশে পিউ কোনো কথা বলছে না, শুধু এক দৃষ্টিতে রুবাইয়াকে দেখে যাচ্ছে। মেয়েটা কতটা ভাগ্যবতী। এই মেয়ে তার এতদিনের ধৈর্যের ফল ভোগ করবে। খোদা তার কপালে আজানকে রাখলো না, রাখলোই মেয়ের কপালে। সামনে গাড়ি চালাচ্ছে রাতুল, পাশের সিটে আজান বসা। উপরের মিররে আজান বারবার রুবাইয়াকে দেখছে। মেয়েটার মুখ আসলে একটা মায়া আছে অন্যরকম। তার উপর কেঁদে কেঁদে কি নাজেহাল অবস্থা। এখন রাত হওয়ার আগে তো কথাও বলতে পারবে না যে সান্ত্বনা দিবে। আজান শুধু মিররে রুবাইয়াকে দেখতে থাকে। পুরো দিন এত সব নিয়ম নীতি শেষে রুবাইয়াকে আজানের রুমে আনা হয়েছে। এক হাত বড় ঘোমটা দিয়ে রুবাইয়া বাসর ঘরে বসে আছে। চারিদিকে ফুলের গান। খুব সুন্দর করে রুমটা ফুল দিয়ে সাজানো। খাটের একদম মাঝখানে রুবাইয়া বসে বসে অপেক্ষা করছে। রাত কয়টা বাজলো সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আজানের রুমটা ফুলের ঘ্রাণে মোমো করতে থাকে। আজান দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চোখ যায় বিছানার উপর। রুবাইয়া চুপচাপ এক হাত ঘোমটা দিয়ে সেখানে বসা। রুমের লাইট অফ, শুধু ছোট ছোট মোমবাতির আলোতে বিছানায় বসে থাকা যুবতীকে দেখতে পাচ্ছে সে। বাহিরে যে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এজন্যই হয়তো কারেন্ট নেই, সাথে ভীষণ বাতাস। একটু পরেই বৃষ্টি শুরু হবে। সেদিন রাতেও এমনই ঝড় ছিল, যেদিন আজান রুবাইয়াকে নিয়ে নিজের কাছে রাখে। সেই একটা ইনসিডেন্ট ওদের দুজনকে আজ এখানে নিয়ে এসেছে। আজানের নিজেরই জানি কেমন নার্ভাস লাগছে। রুবির কি অবস্থা হবে। দরজা লাগিয়ে আজান বিছানার কাছে এসে দাঁড়ায়, তবে কোনো কথা বলে না। রুবাইয়াও একবার সালাম দিয়ে চুপচাপ বসে আছে, সেও কোনো কথা বলছে না। এভাবে কিছুটা সময় নীরবতা থাকে। শেষে আজানই নীরবতা ভেঙে বলে ওঠে, আই এম সরি, সবকিছু আমার জন্য হলো। রুবাইয়া আঁচলের নিচ থেকে আজানের দিকে তাকায়। এমন লম্বা চওড়া চাপদারি ছেলেটাকে প্রথম দেখাতে মেয়েরা একটু হলেও পছন্দ করতে বাধ্য। সেই মানুষটা তার স্বামী। ক্ষমা তো রুবাইয়ার চাওয়া উচিত। চাঁদের গায়ে যে দাগ লাগিয়ে দিল। গ্রামের মহিলারা এমনি এমনি বিয়েতে সেসব বলেনি, অথচ আজানই হয়তো প্রথম পুরুষ যে বিয়ের রাতেই বউয়ের কাছে মাফ চাচ্ছে কোনো কারণ ছাড়া। রুবাইয়া আস্তে আস্তে বলতে থাকে, আপনি কেন মাপ চাচ্ছেন? আপনার তো কোনো ভুল নেই। উল্টো সরি তো আমার বলা উচিত। আমাকে বিয়ে করে বন্ধু মহলে সবার কাছে আপনি ছোট হয়ে গেলেন। প্রথমে কথার মানেটা ঠিক ধরতে পারে না, পরে যখন বুঝতে পারে তৎক্ষণাৎ প্রতিবাদী সুরে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করে কারো কাছে ছোট হইনি রবি, সেটা একান্তই আপনার ভুল ধারণা। আর আপনি নিজেও বারবার নিজেকে এত ছোট মনে করা বন্ধ করুন দয়া করে। আমি তো নিজেকে ছোট ভাবতে চাই না, সমাজই তো ভাবতে বাধ্য করে। সমাজের কে কি ভাবলে ওইসব চিন্তা করলে নিজে কখনো লাইফে হ্যাপি হওয়া যায় না। আর আপনি আজ থেকে জমিদার বাড়ির পুত্রবধূ, আজান তালুকদারের স্ত্রী। এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। আর এখন থেকে গ্রামের সবাই আপনাকে যথেষ্ট সম্মান করবে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমার, কথা দিলাম। তবে সেটা ঠিক কতদিন? আজান রুবাইয়ার সামনে বসে ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কতদিন আবার? আমৃত্যু।
এই বিয়ে তো আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমি ভাবলাম হয়তো। আপনার এমন উদ্ভট ভাবনা ভিতরে রাখবেন দয়া করে। আজান তালুকদারের সঙ্গ এতটা সস্তা না। সাজকে একজনকে দিল, কাল অন্যজনকে। আর আমি যদি না চাইতাম, পুরো 4 গ্রামে কারোর সাধ্য নেই আমাকে জবরদস্তি করে বিয়ে দেওয়ার। রুবাইয়া অবাক হয় শেষ কথাটা দ্বারা আজান কি বোঝাতে চেয়েছিল, তবে মুখ ফুটে সে কিছু বলে না। আজান উঠে আলমারি থেকে গেঞ্জি বের করে, রুমের এক সাইডে গিয়ে শেরওয়ানি খুলে কাপড় পাল্টাতে থাকে। রুবি একবার উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নেয়, তার লজ্জা লাগছে খুব। আজান চেঞ্জ করে রুবাইয়ার পাশে এসে বসে। আপনি কি শাড়ি পাল্টাবেন? গহর তো আগেই খুলেছেন হয়তো। না না, আমি ঠিক আছি। রুবাইয়া মনে মনে ভাবে সে তো মেয়ে মানুষ, এভাবে এক রুমে কখনোই পাল্টানো সম্ভব না। আর গ্রামের এসব বড় বাড়িতেও অ্যাডজাস্ট বাথরুম নেই, কাপড় পাল্টাতে হলে প্রথমে নিচে যেতে হবে, তারপর পুকুর পাড়ে, খুব ঝামেলা। তার থেকে বরং এই শাড়ি পরে শুয়ে পড়ুক। আজান বুঝতে পেরে বলে, আরে আমি এতটা চরিত্রহীন ছেলে না যতটা আপনি ভাবেন। আমি অন্যদিকে ঘুরে থাকবো, আপনি আলমারির পাশে গিয়ে পাল্টে নিন। এই শাড়ি গায়ে থাকলে ঘুমাবেন কি করে? আর মায়ের হয়তো খেয়াল নেই, নয়তো সে নিজে এসে অন্য কাপড় দিয়ে যেত। ওয়েট। আজান উঠে গিয়ে আলমারি খুলে খুঁজতে থাকে, একটা নরম সুতি কাপড় দিয়ে বলে, নিন, পাল্টে নিন। আপনার বেশি সমস্যা হলে আমি রুমের বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, কাজ শেষ হলে আমাকে ডাক দিন। আজান দরজা খুলে বাহিরে গিয়ে দাঁড়ায়। ভাগ্যিস বিচ্ছুগুলো এখানে একটাও নেই, নয়তো আজান কেন বউ রেখে বাহিরে সেটাকে ব্রেকিং নিউজ করে পুরো গ্রামে ছড়িয়ে দিত। অন্যদিকে রুবাইয়া আজানের কথা মতো সবকিছু খুলে পাল্টে নেয়, যদিও তার শাড়ি পরা খুব কাঁচা, তবে যেভাবে হোক পেঁচিয়ে নেয়। একটু পর আজানকে ডেকে বলে, আমার হয়ে গিয়েছে, ভিতরে আসুন। আজান দরজা খুলে ভেতরে আসে। রুবাইয়ার দিকে তাকাতেই যেন চোখ আটকে যায়। মেয়েটাকে আসলে খুব সুন্দর লাগে আজানের কাছে, খোলা চুলে আরো বেশি মিষ্টি লাগে। আজান বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ভাবতে থাকে তার মাথায় এমন আজে বাজে খেয়াল আসছে কেন। যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করে সে বলে, আপনি শুয়ে পড়ুন রবি, ভয় নেই। আমি ঘুমের ঘরে আপনার শরীর স্পর্শ করবো না। এই যে মাঝে কোলবালিশ দিয়ে দিলাম। রুবাইয়া কিছুটা লাজুকতা নিয়ে বিছানায় আসে, বিপরীত পাশে শুয়ে পড়ে। আজান অন্যদিকে ঘুরে আছে আর সে অন্যদিকে, একই বিছানায়, অথচ সে কত দূরত্ব। রুবাইয়া কেন জানি এই ছেলেকে বিশ্বাস করতে পারে। পুরুষ মানুষের চোখের দৃষ্টিতেই বোঝা যায় কার চরিত্র কেমন, নিয়ত কি। এমনিও দুজনের উপর পুরো দিন খুব অত্যাচার গিয়েছে, তাই বালিশে মাথা রাখতে ঘুমের সাগরে ডুবে যায়। আজান ভাই, আমি কিছুতেই আর আপনাকে পেলাম না। আজ রাত আপনি আপনার রুমে আপনার বিছানায় নিজের বুকে অন্য কারো মাথা রেখে ঘুমাচ্ছেন। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। পিউ জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে একা একাই বলতে থাকে, যদিও আকাশে আজ কোনো চাঁদ দেখা যাচ্ছে না, শুধু ঘন কালো মেঘ সাথে বৃষ্টি। পিউ বৃষ্টির দিকে তাকিয়ে বলে, জানো প্রকৃতি, শ্রাবণের ঝড় যেন আমার মতো ব্যর্থ প্রেমিকার মনের ঝড়ের কাছে একদমই তুচ্ছ। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম, সেই এই ঝড়ে আমাকে একা ফেলে চলে গেল। আর কারো জীবনে এমন প্রেম না আসুক, কেউ কাউকে এতটা ভালো না বাসুক, শ্রাবণের এমন বৃষ্টি কারো ক্ষতকে তাজা না করুক, কেউ যেন এই বৃষ্টির মায়ায় না পড়ে। পিউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, যতটা সম্ভব মুখ চেপে ধরে যেন কেউ তার কান্নার আওয়াজ না পায়। রুমে নুসাইবা তার সাথে ঘুমাচ্ছে, সে চায় না তার একাকিত্ব কাউকে কষ্ট দিক, সে সবটাই একা সইবে। ভালোবাসার পাপ যেহেতু করেছে, তার শাস্তি শুধু একা পাবে। আজানের তো কোনো দোষ নেই, আর না দোষ আছে রুবাইয়া, সব দোষ ছিল তার। সেই ওদের মাঝে তৃতীয় ব্যক্তি, ভাগ্যের নির্মম পরিহাসে সে কিনা আজানের জীবনে আগে এসে পড়েছিল। পুরো রাত বৃষ্টি শেষে প্রকৃতি এখন কিছুটা শান্ত। কাঁচা কর্দমাক্ত রাস্তায় পা না পিছলে হাঁটা যেন বেশ কঠিন কাজ, তবে এসবের মাঝেও জমিদার বাড়ির আয়োজন কোনো অংশে যেন থামছে না। জমিদারদের বাড়িটা এমনিও পুরনো কলকাতার রাজবাড়ির মতো বানানো হয়েছিল, চারিদিকে গোল করে বাড়ি, মাঝে উঠান। উঠোনের ঠিক মাঝ বরাবর বিশাল এক গাছ, তবে তার দিকে সর্বদা পরিষ্কার করে সাজিয়ে রাখার লোক আছে। সেখানেও গোল করে আলপনা এঁকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আজকে বাড়ির পিছনে বিশাল লিচু বাগান, তার ঠিক এক পাশে বড় পুকুর, সেখানে মহিলারা গোসল করে সব ধোয়া পাল্লা করে। পাশে অবশ্য মোটরও বসানো হয়েছে, যেন চাপকলের ঝামেলায় বাড়ির মেয়ে বউদের যন্ত্রণা পোহাতে না হয়। তবে সেদিকটায় আজকেও নেই। সবার সব প্রস্তুতি বাড়ির সামনে বিশাল খোলা জায়গাটায়, সেখানে বড় করে সবার খাওয়ার আয়োজন করেছেন জমিদার সাহেব। চাপকলও আছে, মোটরের পানিও টানা আছে। পাশে সকাল থেকে রান্নার কাজ চলছে। সবার মুখে শুধু একটাই কথা, এমন বড় করে এত পদ খাবার সহ এমন বিয়ে আজ অব্দি গ্রামে কারো হয়নি। রুবাইয়া এখন আজানের রুমে বসা, আজানের রুম বললে ভুল হবে, এটা এখন তারও রুম। নুসাইবা পাশে চুপচাপ বসে বসে বোনকে দেখতে থাকে। খুব সুন্দরী,
খুব সুন্দর নীল রঙের একটা শাড়ি পরেছে রুবাইয়া, তার উপর আবার সাদা পাথর দিয়ে গর্জিয়াস কাজ করা। এটা ওর বউ ভাতের শাড়ি। রুবাইয়াকে সাজানোর দায়িত্ব পড়েছিল পিউয়ের উপর, তবে সে নাকি অসুস্থ, তাই সাজাতে পারবে না বলল। নুসাইবাও তেমন ব্রাইডাল মেকআপ করতে পারে না, তার উপর রুবাইয়া যেহেতু শ্যামলা, তাকে তার শেডের সাথে মিলিয়ে ব্রাউন মেকআপ করে দিতে হবে। এজন্য পাশের বাড়ির এক মেয়ে একটু আগে এসে ওকে সাজিয়ে দিয়ে গিয়েছে। সত্যি বলতে ঠিকভাবে প্রসাধনী ব্যবহার করতে পারলে কালো মেয়েদের মুখেই মেকআপ বেশি সুন্দর লাগে, যেমন রুবাইয়াকে এখন সাউথ ইন্ডিয়ান মেয়েদের মতো দেখতে লাগছে নুসাইবার কাছে। কি রে, এভাবে কি দেখছিস? রুবাইয়ার কথায় নুসাইবা একটু আমতা আমতা করে জবাব দেয়। আপু, একটা কথা বলি, কাউকে বলিস না কিন্তু। কি কথা? পিউ নামের ওই সুন্দরী মেয়েটা না অসুস্থ না, সে ইচ্ছে করেই তোকে সাজাতে আসেনি। হয়তো তোকে দেখলেই তার খুব রাগ হয়। রুবাইয়া বোনের কথা শুনে অবাক হয়, ভ্রু কুচকে প্রশ্ন করে। পিউ তো আজানের বোন, সে কেন আমাকে অপছন্দ করবে? আমি কালো বলে? না আসলে আপু, এত ঢং না করে কি জানিস বলতো? পিউ মেয়েটার সাথে হয়তো আজান দোলা ভাইয়ের প্রেম বা সেরকম কিছু ছিল। কাল রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, সব কিছু পরিষ্কার শুনতে পাইনি, তবে পিউ মেয়েটা বারবার আজান ভাইয়ের কথাই বলছিল আর কাঁদছিল। তার নাকি খুব কষ্ট হচ্ছে তোকে আজান ভাইয়ের রুমে একসাথে থাকতে দেখে। নুসাইবা সহজ সরল মনে যা শুনেছে বলে দেয়, তবে রুবাইয়ার দিকে তাকে এখন ভাবছে বলাটা ঠিক হয়নি। একটু আগেও রুবাইয়া কিছুটা খুশি আর লজ্জা নিয়ে সেজেগুজে বসেছিল, কিন্তু নুসাইবার কথা শোনার পর একদম মন খারাপ করে ফেলে মেয়েটা। সরি আপু, তোকে স্যাড ফিল করাতে চাইনি আমি। রুবাইয়া কোনো জবাব দেয় না, শান্ত হয়ে মাথা নিচু করে চোখ বুজে থাকে, যেন চোখ খুললেই কান্না করে দিবে। তার কষ্ট নিজের জন্যে হচ্ছে না, তার তো জন্ম থেকেই ভাগ্য এমন, তার কষ্ট আজানের জন্যে। পিউ মেয়েটা অসম্ভব সুন্দরী, আজানের সাথে রূপে, গায়ের রঙে কিংবা বংশমর্যাদা সব দিক দিয়ে সুন্দর করে মানাতো। আজানেরও হয়তো তার প্রতি অনেক ভালোবাসা ছিল, মাঝে রুবাইয়ার মান সম্মান বাঁচাতে বিয়েটা করতে হলো। কি হচ্ছে আপনার রুবি? এভাবে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছেন কেন? আজানের কথা শুনে রুবাইয়া মাথা উঁচু করে তাকায়। আজান কখন আসলো? নুসাইবা আজানকে দেখে কেন যেন ভয় পাচ্ছে। সে এসব বোনকে বলেছে শুনে আবার বকা দিবে নাকি? নুসাইবা উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আজান বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? আপনি আসতে চলে গেল কেন? আর আপনার চোখে পানি কেন? রুবাইয়া আজানের দিকে তাকিয়ে থাকে, কি জবাব দিবে বুঝতে পারছে না। তার তো কান্না করার কথা না, যেখানে বিয়েটাই অনিশ্চিত সেখানে এরকম আবেগ দেখানোটা বোকামি ছাড়া আর কি। তবে পৃথিবীর কোনো মেয়ে স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে না, আর না সহ্য করতে পারে তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক। আজান বুঝতে পারছে না হঠাৎ কি হলো। রুবাইয়ার বাসা থেকে সবাই একটু পর চলেই আসবে, তাহলে এখন কেন মন খারাপ করছে? আজান হাঁটু গেড়ে রুবাইয়ার সামনে বসে, রুবাইয়ার চোখের নিচে আঙ্গুল দিয়ে পানি মুছে দিয়ে বলে, আপু তো এখন আমার স্ত্রী, আপনার মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু দেখার দায়িত্ব আমার। আমাকে যদি নাই বলেন আমি বুঝবো কিভাবে? রুবাইয়া আজানের দিকে তাকিয়ে ভাবে, মানুষটা কত সুন্দর করে কথা বলে, যদি সত্যি এমন কিছু হতো এত স্বাভাবিক হতে পারতো না। নুসাইবাও তো মিথ্যা বলার মেয়ে না, তাহলে কি পিউই আজানকে ভালোবাসে? রুবাইয়া আজানের দিকে তাকিয়ে বলে, একটা কথা জানার ছিল। কি কথা বলো? এখন না, রাতেও বাড়ি গিয়ে তারপর। আজান হতাশ হয়ে দাঁড়িয়ে যায়। একটা গান আছে না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, কথাটা একদম সঠিক। এরা কখন কি বলতে চায় করতে চায় এরা নিজেরাই জানে না। আজান উঠে আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে যায়। নিচে বন্ধুরা সবাই অপেক্ষা করছে, দেরি করলে বউ পাগল বলে খেপাবে, তাই দেরি না করে সেখানে চলে যায়। বাগানটা তো সুন্দর। ঝুমুর একা একা জমিদার বাড়ির পিছনে বাগানে ঘুরতে থাকে। তারা এসেছে একটু আগে, রুবাইয়ার সাথে দেখা করে কথা বলছে। ঝুমুর একাই একটু বাড়িটা ঘুরে দেখতে আসলো। এমনি অনেক সময় জমিদার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়া হলেও কখনো এদিকে এসে ঘুরে দেখা হয়নি। আসলে রুবাইয়ার রাজকপাল, ওর একটু মন খারাপ হলে পিছনে এসে এইসব জায়গায় একটু ঘুরলেই মন ভালো হয়ে যাবে। বাগানে লিচু গাছই বেশি, তবে আম কাঁঠাল গাছও আছে। পেছনের পুকুরটা খুব সুন্দর, পানি একদম নদীর পানির মতো পরিষ্কার। ঝুমুরদের বাড়ির পুকুরের ঘাট এতটা সুন্দর না, তবে এই পুকুরের ঘাট পুরো পাকা করা, টাইলস বসানো, বড়লোকদের যত সব শৌখিন কাজকর্ম। ঝুমুর আজ একটা কালো শাড়ি পরিধান করে এসেছে। সবাই বলে কালো শাড়িতে তাকে নাকি খুব সুন্দর লাগে। পিছনে খোপা করা, খোপায় বেলি ফুলের গাছরা। সে খুব সাবধানে শাড়িটা এক হাত দিয়ে উঁচিয়ে ধরে একটু একটু করে পুকুরে নামে, ঘাটে বসে পানিতে পা ডুবিয়ে দেয়। এই যে অপরিচিতা, সাবধানে, নিচে পড়লে কিন্তু আর বাঁচবেন না। ঝুমুর পুরুষালী গলা পেয়ে পিছনে ঘুরে তাকায়। একটা বড় আম গাছে হেলান দিয়ে সাদা পাঞ্জাবি পরে এক যুবক দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরা। হয়তো কলে কথা বলতে বলতে এখানে চলে এসেছে। লোকটাকে ঝুমুর চিনে, শুধু সে না, মোটামুটি গ্রামের সবাই এখন তাকে চিনে। নানান প্রয়োজনে গিয়ে দেখা করে। ডাক্তার আদ্রিয়ানো ঝুমুরকে প্রথম দেখা চিনতে পারে।
সেই ভার্সিটি পড়ুয়া মেয়েটা যে তাকে হেল্প করেছিল। ঝুমুর উঠে আসতে আসতে বলে, আমরা গ্রামের মেয়ে, ডাক্তার সাহেব সাঁতার জানি, আমাদের এইসবে ভয় নেই। আপনি শহরের মানুষ, আপনারা সাবধানে থাকবেন, এমনকি এইসব বাগানেও একা আসবেন না ভূত ধরে যদি। আদ্রিয়ান হেসে বলে, আপনি একজন ডাক্তারকে ভূতের ভয় দেখাচ্ছেন? বারে ভূত কি বলছে? ডাক্তার বলে ঘাড় মটকাবে না? মানুষ তো মানুষই, আর সব কিছুকে কুসংস্কার ভাবা ঠিক না। কিছু বিষয় আছে যা আপনার ডাক্তারের বই দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ঝুমুর কথা শেষ করে হেসে সেখান থেকে ভিতরে চলে যায়। এখন সবাই হয়তো খেতে বসবে। খাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে ফিরতে হবে। ডাক্তার সাহেব ঝুমুরের যাওয়া দেখতে থাকে। আদ্রিয়ান হেসে বলে, ঝুমুর কথা শেষ করে হেসে সেখান থেকে ভিতরে চলে যায়। এখন সবাই হয়তো খেতে বসবে। খাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে ফিরতে হবে। ডাক্তার সাহেব ঝুমুরে যাওয়া দেখতে থাকে। মেয়েটা সুন্দর ও বুদ্ধিমানও বটে। গ্রামে মেয়েদের মধ্যে ওই হয়তো সবচেয়ে শিক্ষিত। যাক, তাও ভালো, একজনকে দেখে না হয় বাকিরাও শিখবে। ইকরাম তার দলের লোকদের কল দিয়ে প্ল্যান মাফিক সব বুঝিয়ে বলতে থাকে। হাতে বেশি সময় নেই, যা করার কয়েকদিনের মধ্যেই করতে হবে। আজান নাকি আবার তাকে জেলে দেওয়ার বুদ্ধি করছে। তার আগে ওর জীবনটা তছনছ করে দিতে না পারলে ওদের প্রতিশোধ নেওয়া হবে না। গাড়ি চলছে আঁকাবাঁকা পথ দিয়ে। গ্রামের রাস্তা এখন আগের থেকে কিছুটা হলে উন্নত, তবে এতটাও না যে প্রাইভেট কার নিয়ে সচরাচর যাতায়াত করা যাবে। তবুও জমিদার সাহেব দুটো গাড়ি পাঠিয়েছে রুবাইয়ার ফেরার জন্য। একটাতে ও বাড়ির সবাই আর আজানের খালা, অন্যটাতে আজান, রুবাইয়া, নুসাইবা, সাথে আজানের বাকি 3 বন্ধুরা। সারা রাস্তা সবার মাঝে অনেক খোশ গল্প হয়। আদ্রিয়ান তো আসতেই চায়নি, তবে আজানদের জোরাজুরিতে রাজি না হয়ে পারল না। গাড়ি দুটো গিয়ে থামে এক গৃহস্থ বাড়ির উঠানে। তার মানে আলতাফ হোসেনের বাড়ি সবাই চলে এসেছে। ভিতরে পাখি একা হাতে ডিমের পাকোড়া, নুডলস, রসমালাই, আমের জুস আরও কয়েক পদ যে বানিয়েছে হিসেব নেই। মুক্তার তো একটু হাত লাগায়নি। তার মনে ক্ষোভ, তাকে কেন জমিদার বাড়ির দাওয়াতে বাকিরা নিয়ে গেল না। মূলত শওকত হোসেনই চাননি মুক্তা যাক। মুক্তা গেলে হয়তো বলবে তার আল্লাদি বোন মোহনা আর আমাল কেউ নিবে সাথে। তখন সে বাড়িতে প্রথম দিনই রুবাইয়া আরও ছোট হয়ে যাবে। আজানরা ভিতরে গিয়ে সবাই বারান্দা পেরিয়ে বাসায় গিয়ে বসে। পাখি এসে দাঁড়াতেই রুবাইয়াকে দেখতে পায়। কি সুন্দর তার মেয়ের হাত, গলা, কান সব কিছু সোনা দিয়ে ভরা। পাখি ভাবে আল্লাহ তার কথাই রাখলো। মেয়ের বিয়ে শেষে রাজার ঘরেই হলো। এই জন্য লোকে বলে মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম মা। আজান এসে সালাম দিয়ে পাখির পা ছুতে যায়। পাখি থামিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, থাক থাক বাবা, সুখী হও, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। রাতুল বলতে থাকে, আন্টি সমস্যা নেই, আমরাই তো, এত হাইপার হতে হবে না। আপনিও বসুন, রুবাইবা বাবির সাথে কথাবার্তা বলুন। না বাবা, বললেই হলো, সামনে অনেক সময় পাবো, আমি নাস্তা নিয়ে আসছি। আজানের খালা বসে বসে হাসেন। তবে রুবাইয়াদের বাড়ির পরিবেশ খুব পছন্দ হয়েছে তার। গরিব হলেও আপ্যায়ন, ভদ্রতা এসব ভালো বুঝে। রুবাইয়াও মায়ের পিছনে পিছনে যায়। মাকে জড়িয়ে ধরে কিছুটা আলিঙ্গন শেষে সবকিছুতে হাত লাগাতে থাকে। প্রথমে ঠান্ডা শরবত দিয়ে বাকি সব খাবার সিরিয়ালে দিতে থাকে। সবাই পাখির এত সব রান্নার প্রশংসা না করে পারে না। বলি কি, আমার মেয়েটাও একটু ওদের সাথে গিয়ে গল্প করুক। আমাকে তো যেতে দিবে না, তোমাদের ইজ্জত নাকি যাবে? তবে আমার মেয়ে কি দোষ করলো? মোহনার কথা শুনে আমালের ভীষণ রাগ ওঠে। এই বাড়িতে আসার পর থেকে এই মহিলা ইচ্ছে করে বিয়েতে কোনো না কোনো ঝামেলা করতে চাইছে। যেন এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তার আর পাখির মধ্যে। পাখি যেই রঙের কাপড় পরে সেও দ্রুত সেই রঙের কাপড় পরে ইচ্ছে মতো সাজ দেয়। তার মেয়েটাকেও পুতুলের মতো বানিয়ে রুবাইয়া থেকে ভালো প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে কিছু ছোটলোকি স্বভাব মানুষের কখনোই বদলায় না। মোহনার রক্তেই বেহায়ার ছোটলোকগিরি মিশে গিয়েছে। পাশ থেকে মেয়েও বলে ওঠে, ঠিক বলেছ মা, এটা তো আমারও বাবার বাড়ি, অথচ নিজের বড় মেয়েকে দেখে বাবার দত উতলিয়ে পড়ছে। আমি যে একটু ঘুরবো, টিকটক করবো, সেই সুযোগও নেই। তুমি যেসব পোশাক পরিধান করো সেগুলো গ্রামের বড় মেয়েরা পরে না। কিউ, গ্রামের মূর্খ ফকিন্নগুলো কি ভাবলো না ভাবলো আমার কি, আমি তো স্টাইল করেই চলবো। শহরে সব একদম নর্মাল। আমাল বুঝে মেয়েটা মায়ের মতোই পাগল, নিজেকে বড় আর দুনিয়ার সবাইকে ছোট মনে করে। তবে আমালও এবার বেশ কড়া গলায় জানিয়ে দেয়, আমার কোনো কথা তো শুনতে চাও না, তবে এই একটা কথা শুনতে তোমার বাধ্য। আর বাবাও পছন্দ করবে না তোমার কোনো তামাশা করো। আর কাল তো আমরা চলে যাব, তবে সুযোগ পেলে পরের সপ্তাহ আসবো। বাবা আসতে বলেছে, এখন তাকে আর রাগিও না। শ্বশুরের কথা শুনে মোহনা একদম নেতিয়ে যায়। তার চোখে যেভাবেই হোক ভালো থাকতে হবে, সম্পত্তির ভাগেরও তো একটা বিষয় আছে। মোহনার জোর না করে চুপ করে বিছানায় বসে থাকে। আমালও একপাশে গিয়ে বসে, সাথে আবারও কাশি। তবে ইদানিং কাশির সাথে রক্তের পরিমাণ আরও বেশি। আমাল মনকে সান্ত্বনা দিয়ে বলে, একবার ও বাড়ি পৌঁছে নেয়, শেষ নিঃশ্বাস এখানে ছেড়ে বিয়ের আনন্দ মাটি করতে পারবো না। আগামী সপ্তাহে হামলা করব, খালি সুযোগে
থাকা সবাই দলবল নিয়া ধইরা তারপর যা করা লাগে করমু। ওর বউডারে যদি না খাইছি। ইকরামের কথা শুনে দলের সব ছেলেরা মাথা নাড়া করে, তারাও পুরো দমে প্রস্তুত। ওই আজানের জন্য একদিকে তাদের ভণ্ড কবিরাজের কাজ বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে মদ সাপ্লাই দেওয়া বন্ধ। মোট কথা সব দিক দিয়ে সমস্যা। এমনি এমনি তো ছেড়ে দিবে না, এমন ক্ষতি দিবে যেন জমিদার বাড়ি সারা জীবনে ভুলতে না পারে। রাতের আকাশে আজ অল্প করে মেঘ জমেছে, বৃষ্টি পড়ছে, তবে ঠিক শরীর ভিজিয়ে দিবে অমন না, মানে ছিটিয়ে ছিটিয়ে কয়েক ফোঁটা। শরীর না ভিজলেও এই বৃষ্টি যেন মন ভিজিয়ে দিতে সার্থক। একটু আগে রাতের খাবার শেষে সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। রুবাইয়ার সাথে আজান শুবে, তাই নুসাইবা মা ঝুমুরের সাথে শুতে গিয়েছে। রুবাইয়া জানালার পাশে বসে হাত বের করে বৃষ্টি ছুতে থাকে। বিছানার আরেক পাশে হেলান দিয়ে আজান রুবাইয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বাচ্চামি করতে জানে, তবে ইচ্ছা করেই প্রকাশ করে না। আজান শান্ত গলায় প্রশ্ন করে, আপনি কি যেন বলবেন বলেছিলেন, এখন বলুন। না থাক, প্রশ্নের উত্তর আমি একাই মেলাতে পেরেছি। আজান আর কিছু জানতে চায় না, মেয়ে মানুষ এমনই হয়। আজান একপাশে শুয়ে পড়ে আর বলে, রাতে ভুলে আপনাকে কোলবালিশ ভেবে ধরলে আবার চিল্লে উঠবেন না প্লিজ। বাড়ি ভর্তি মানুষ, মানুষ থাকবে না আবার। রুবাইয়া লজ্জায় পড়ে যায়। আসলে নুসাইবা যাওয়ার সময় কোলবালিশটাও নিয়ে গেছে, তার উপর খাটটা ছোট, শুলে দুজনের মাঝে দূরত্বটা খুব কম থাকবে। রুবাইয়ার উপায় না পেয়ে জানালা চাপিয়ে সেও পাশে শুয়ে পড়ে, চোখ বুজে নিজের জীবনের হিসাব করতে থাকে। কোথা থেকে আজ সে কার বউ হয়ে গেল, সবটাই নিয়তি। এত সকালে একা একা কাজ করছো কেন? সবাই তো এখনো ঘুমে আছে। আমালের কথায় পাখি পাশে তাকায়। সকাল সকাল পুকুরে এসে রাতে সব প্লেট বাসন ধুয়ে রাখছিল পাখি। একটু পর তো রান্না শুরু করতে হবে। জামাই উঠলে যেন গরম গরম রুটি, খাসির মাংস, মিষ্টি পায়েস সব কিছু হাজির রাখতে পারে। তবে আমাল এখানে কি করছে? হয়তো হাত মুখ ধুতে এসেছিল। পাখি শান্ত গলায় বলে, আমার মেয়ের জামাই এসেছে, সবাই ঘুমিয়ে আছে বলে তো আমিও ঘুমোতে পারি না। আমি না পা ওঠার আগেই একটু কাজ এগিয়ে রাখছি। ও আমাল আর কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পাখি বুঝতে পেরে বলে, কিছু বলবেন? আমাকে ক্ষমা করে দিও পাখি, জানি আমি ক্ষমার অযোগ্য। এতটা বছরও তোমাদের কোনো দায়িত্ব নেইনি, অবহেলা করেছি, সব দোষ আমার। তবুও নির্লজ্জভাবে আজ ক্ষমা চাইছি, নয়তো শেষ নিঃশ্বাসটা শান্তিতে ছাড়তে পারবো না। পাখির বুকটা ধক করে ওঠে। মানুষটার উপর যতই রাগ থাকুক, সে তো তার স্বামী, দুটো সন্তানের বাবা। ভালোবাসা শেষ হয়েছে কিনা পাখি জানে না, তবে মায়া জিনিসটা আজও একটু আছে। বিয়ের কয়েক বছরের মাঝে সে ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হতে শুরু করেছে। পুরো জীবন যৌবন এক হাতে মেয়ে দুটোকে মানুষ করে কাটিয়েছে, কখনো নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। 8-10টা মেয়ের মতো প্রতি সপ্তাহে শুক্রবার ঘুরতে যেতে পারেনি, কখনো নীল শাড়ি পরে স্বামীকে দেখিয়ে বলতে পারেনি, দেখো তো আমায় আজ কেমন লাগছে। পছন্দের মানুষকে নিয়ে পড়ন্ত বিকেলে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে পারেনি, কৃষ্ণচূড়া ফুল এনে কেউ তাকে ভালোবাসি বলেনি, বরং মানুষের মুখে সবসময় কটু কথা শুনতে হয়েছে। কেমন মেয়ে, দুটো বাচ্চা হওয়ার পরেও স্বামীকে আটকে রাখতে পারেনি, এমন কত অপমান লোক মুখে শুনেছে হিসেব নেই। আসলে কি সে স্বামীকে আটকে রাখতে ব্যর্থ হয়েছিল, নাকি নিজে ইচ্ছে করেই রাখেনি? সেদিন আমাল যখন প্রথম পাখির সামনে ধরা পড়ে যায়, পা ধরে ক্ষমা পর্যন্ত চেয়েছে। মুক্তাবাদে শ্বশুরবাড়ির সবাই পাখির পক্ষেই ছিল। শওকত আটকে রাখতে ব্যর্থ হয়েছিল। শওকত হোসেন তো বলেই দিয়েছিলেন তার বৌমা শুধু পাখিই হবে, ওই মেয়েকে টাকা দিয়ে বিদায় করবে। তবে পাখি কিছুটা অভিমান আর মোহনার গর্ভে থাকা সন্তানের প্রতি মায়া করে আমালকে দূরে ঠেলে দেয়। পাখির মাথায় উপর তো শ্বশুরবাড়ির ছায়া আছে, তবে মোহনার উপর তো কেউ ছিল না। বড় মানুষই দেখাতে গিয়ে এতটা বছর সে স্বামী ছাড়া, তাই পুরো দোষটা তো আমালের একারও না। পাখি পাতিল পুকুরে চুবিয়ে ধুতে দিতে বলে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কি হচ্ছে এখানে? বুড়ো বয়সে শরীরে জাল লাগছে, সুযোগ পেয়ে দুজনে একা চলে এসেছো। মোহনা বিচ্ছিরি গলা পেয়ে পাখি সব কিছু রেখে উঠে দাঁড়ায়। বাড়ি ভর্তি মানুষ আর এই মহিলা এখন ইচ্ছে করে ঝামেলা করতে চাইছে, যেন পাখি আর তার মেয়েকে মেয়ে শ্বশুর বাড়ির সামনে খারাপ করতে পারে। আমালেরও মোহনার এসব কথায় ভীষণ রাগ পায়। সে দৌড়ে এসে মোহনার মুখ চেপে ধরে বলে, প্লিজ চুপ করো, আসার পর একবারও কোনো কথা বলতে দাওনি, আমিও জোর করিনি, আজ তো ফিরে যাবো তাই একটু। মোহনা মুখ থেকে হাত সরিয়ে বলে, তাই ডলাডলি করতে চলে আসছো? এত ক্ষুধা শরীরে? মোহনা আমালকে ছেড়ে পাখির কাছে আসে, দাঁতে দাঁত লাগিয়ে বলতে থাকে, কিরে তোর মেয়ে শুনলাম রাতে জমিদারের ফোলা নিয়ে ফুষ্টি নষ্টি করে বিয়ে বসেছে, এখন তোর কি আবার সেই শখ জাগছে?
পাখি চুপ করে পুকুর থেকে উঠে আসে। মোহনা কিছু বলবে তার আগে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মোহনা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পাখি তাকে মারলো? এরপর পাখি যা করে আমাল আর মোহনা দুজনে অবাকে চরম পর্যায়ে চলে যায়। তারা কোনোদিনও ভাবেনি সবসময় চুপচাপ ভদ্র হয়ে থাকা, সব সহ্য করে নেওয়া মহিলাটা এমন রূপ ধারণ করতে পারে। পাখি পাশ থেকে ধুতে আনা সবকিছুর মাঝ থেকে বটি কুজে বের করে একদম মোহনার গলায় গিয়ে ধরে। মোহনা ভয়ে একদম চুপ। পাখি এবার বলে, তুই আমার সংসার ভেঙেছিস। তোর মতো নষ্টার জন্য সারা জীবন আমার মেয়ে দুটো কষ্ট করেছে। তারপরেও আমি তোর জন্য সব ছেড়ে দিছি। তুইও জানোস, আমিও জানি। আমালকে একবার বললেই তোকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতো। তাই তোর মতো মা মানে করে তোকে আটকে রাখতে হবে না। পাখি একটু থেমে আবার রাগের সাথে বলে, আমি সব সহ্য করতে পারি, তবে আমার মেয়ের সংসারে তুই আর তোর মেয়ে মিলে যে আগুন লাগাতে চাচ্ছিস সেটা আমি মানব না। এক্ষুনি চুপচাপ ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হবি। কেউ একটা শব্দও যদি পায় এইটা দিয়ে কুপিয়ে রেখে দেব, আল্লাহর কসম। মোহনার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কোন পাখি? আজ অব্দি মোহনা যত যাই করুক এমন ভয়ানক রূপে পাখিকে দেখেনি। আজ কি হলো? নিজের মেয়ের জন্য মা যেমন ভয়ানক হয়ে উঠেছে, মোহনা নড়তেও পারছে না। একটু নড়লেই পোষ লেগে গলার নলি একদম কেটে যাবে। সে শুধু চোখ কোনা করে আমালের দিকে তাকায়। আমাল নিজেও হতভম্ব। দৌড়ে এসে পাখির হাত সরিয়ে বলে, আমি এখন চলে যাচ্ছি ওদের নিয়ে। মোহনাও ছাড়া পেয়ে যেন শ্বাস নিতে পারছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যায়। ব্যাগ নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বে। আমালও পিছন পিছন যেতে থাকে। শুধু একবার ঘুরে পাখির দিকে তাকায়। পাখি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন সে নিজেও নিজের এই রূপ দেখেনি। তবে মেয়ের সংসার আর সম্মান বাঁচাতে সে সব করতে পারে। একা সংসার ভাঙা মেয়ে হয়ে জীবন পার করা কতটা কষ্টের তা পাখি খুব ভালো করে জানে। তাই সে কখনোই নিজের মেয়ের সাথে সেটা হতে দিবে না। তার মেয়ে শুধু সুখে থাকবে, কোনো কষ্টে থাকতে পারবে না। রুবাইয়ার ঘুম ভেঙেছে একটু আগে। লজ্জায় তার অবস্থা একদম খারাপ। আজান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন কত বছরের বিয়ে করা বউ। পরে অবশ্য খেয়াল হয় আসলেই তো বউ। হয়তো ঘুমের ঘরে রাতে এভাবে পেঁচিয়ে ধরেছিল। রুবাইয়ার এতটা লজ্জা লাগছে যে হাত সরিয়ে বেরো হতে পারছে না। শুধু একটু একটু করে শরীর নাড়াতে থাকে। এমন সময় আজানের ঘুম ভাঙে। এই অবস্থায় দেখে সে ছিটকে দূরে সরে যায়। আমতা আমতা করে বলে, মানে সরি। সমস্যা নেই। রুবাইয়া তাড়াতাড়ি উঠে নিচে নেমে যায়। শরীরে শাড়ি কাপড় সব ঠিকঠাক করে আজানের দিকে না ঘুরেই বলে, চলুন আমি পুকুরে নিয়ে যাই, ফ্রেশ হয়ে খেতে বসবেন। সবাই আরো আগেই উঠে পড়েছে হয়তো। আজানও উঠে নিজেকে একটু ঠিক করে রুবাইয়ার সাথে বের হয়। এদিকে আমিনা বেগম সকাল থেকে আমাল আর মেহমানকে না দেখে একা একা বলতে থাকে, ওরা এভাবে হুট করে চলে গেল কেন? আমাদের কাউকে বললো না? পাখি যেন শুনেও শুনছে না। কিছু বিষয় ব্যক্তিগত থাকাই ভালো। সে খাবার টেবিলে সব গুছিয়ে আজানের খালার বন্ধুদের ডেকে নিয়ে আসে। এদিকে আজানও হাত মুখ ধুয়ে হাজির। সবাইকে বসিয়ে কবজি ডুবিয়ে খাওয়াতে থাকে। বিকালে বিদায়ের পালা। রুবাইয়ার সে কি কান্না, আজান বুঝছে না। এইটুকু থেকে এইটুকু বারবার আসবে যাবে, তাও কান্না করার কি আছে? সাথে সাথে এটাও খেয়াল হয় যে বাড়ির বউরা তো চাইলেই যখন তখন সংসার ফেলে ফিরে আসতে পারে না। সবার সাথে কুশল বিনিময় করে ওরা গাড়িতে চড়ে ফিরতে থাকে। পথিমধ্যে আজান আর রুবাইয়ার পাশাপাশি এক গাড়িতে একা বসেছে, বাকিরা সামনে পিছে। এই সুযোগে আজান রুবাইয়ার দিকে তাকিয়ে বলে, তুমি একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস? এখন না, আরো পরে, তবে তোমার সেটা কাজে লাগবে খুব। রুবাইয়া বুঝতে পারে না আজান কি লুকাচ্ছে, তবে সে আর প্রশ্নও করে না। গাড়ি গিয়ে জমিদার বাড়ির সামনে থামে। আজানরা বের হয়ে আগে জমিদার সাহেব ও বাকিদের সালাম করে ভিতরে চলে যায়। পিউ রুমের জ্বালানা দিয়ে দেখে নবদম্পতি কি সুন্দর একসাথে ফিরে আসলো। আজানের হাসি খুশি মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব খুশি। নতুন বউকে নিয়ে ভালো সময় কাটাচ্ছে। পিউ হেসে বলে, আজান ভাই, দোয়া করি আপনি সব সময় আপনার মানুষটাকে নিয়ে এইভাবেই সুখে থাকুন। আমি না হয় দূর থেকে সারা জীবন আপনার খুশিতে খুশি থাকবো। ইদানিং পিউ আগের থেকে কিছুটা শক্ত হতে পেরেছে। যখন তখন পাগলামো করে না, শুধু মাঝে মধ্যে ভাগ্যের উপর আফসোস হয়। তখন জমিদার বাড়ির স্টোর রুম থেকে আনা পুরনো হারমোনিয়ামে সুর তুলে নিজের একাকিত্ব একটু অনুভব করে। পিউ আবার সেই হারমোনিয়ামে হাত লাগায় একা একা গাইতে থাকে, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমা পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা
চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। জমিদার বাড়িতে সবকিছু আগের মতোই চলতে থাকে। প্রতি সপ্তাহে শুক্রবার জুমার নামাজ শেষে বিকালে বিচারশালা বসে। গ্রামের যার যে সমস্যা সবাই নালিশ জানায়, জমিদার সাহেব সমাধান করে দেন। সবকিছু যেন আগের মতো, শুধু নতুন একজন সদস্য পরিবারে এসেছে, সে হচ্ছে আজান তালুকদারের বউ রুবাইয়া তাসনিন। রুবাইয়ার এই বাড়িতে আজ প্রায় 15 দিন হতে চলল। সবার সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হলেও পিউয়ের সাথে সম্পর্কের তেমন কোনো উন্নতি হয়নি। মূলত সে নিজেও চেষ্টা করেছিল নাকি সন্দেহ আছে। রুবাইয়া ভাবে আজ বিকেলে না হয় একটু মেয়েটার সাথে গল্প করা যাক। জমিদার বাড়ির পিছনে বাগানে বসে বসে গান গাইছে পিউ। কেন যেন ইদানিং একা একা প্রকৃতি বিলাস করতে ভীষণ ভালো লাগে। সাথে শ্রাবণের আবহাওয়ায় একটু একটু বৃষ্টি বিলাস হলে মন্দ হয় না। নিজেকে যতটা সম্ভব সবার থেকে গুটিয়ে নিয়েছে সে। বাগানটা এখন পুরো নীরব। বড় বড় গাছের ডালপালাগুলো বাতাসে দোল খাচ্ছে। পাতার ফাঁকা দিয়ে একটু একটু করে সূর্যের আলো ভিতরে আসার চেষ্টায় মগ্ন। যদিও বিকালে আলোর বেগ কম হওয়ায় সেই কাজে তারা ব্যর্থ। পুকুরের পাশে বড় করে একটা পাকা করা ছাতার মতো ছাউনি দেয়া, মাঝে টেবিল, চারিদিকে গোল করে বসার জায়গা। পিউ সেখানে বসে গান গাইতে থাকে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণে। এই মায়া চোখে চোখ পড়লেও ফিরিয়ে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। বাহ, তুমি তো খুব ভালো গাইতে পারো। রুবাইয়ার কণ্ঠ শুনতে বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে পিউর। সে চেষ্টা করছে মেয়েটার সাথে স্বাভাবিক থাকার, তবে তার জায়গা থেকে বারবার ব্যর্থ হয়ে যায়। পিউ তবুও নিজেকে শান্ত করে রুবাইয়ার দিকে তাকায়, মুখে হাসি টেনে বলে, এই তো কখনো কখনো একটু গান চর্চা করা হয়, আর কি। রুবাইয়াও মুচকি এসে পিউয়ের সাথে গিয়ে বসে আর বলতে থাকে, কখনো কখনো করো, সেখানেই এত সুন্দর। আরও চেষ্টা করলে তো ভালো শিল্পী হতে পারবে। একে তো তুমি দেখতে এতটা সুন্দর, তার উপর এত ভালো গলা। তোমার জন্য তো শেষে দেশের ছেলেরা পাগল হয়ে যাবে। আমি যার জন্য পাগল হয়েছিলাম সে ছাড়া এমনিতেও পুরো গ্রামের সবাই আমার জন্য পাগল হচ্ছে বোন। নতুন করে আর দরকার নেই। রুবাইয়া পিউয়ের কথার মানে ভালো করেই বুঝতে পারে। সে যা ভেবেছিল তাই সঠিক। আজান আর পিউয়ের মাঝে কোনো সম্পর্ক না থাকলেও একতরফা ভালোবাসা ছিল, যেটা পিউকে একদম শেষ করে দিয়েছে। রুবাইয়া পুকুরের দিকে তাকিয়ে বলতে থাকে, তাও তো তোমার জন্য লোকে পাগল হয়েছিল। জানো, আমার গায়ের রঙের জন্য ছোট থেকেই আমার তেমন কোনো বন্ধু ছিল না। না কখনো একটা স্বাভাবিক পরিবার পেয়েছি, আর না কারো থেকে সম্মান। আর বিয়েটাও হয়েছে এক প্রকার তামাশা করে। পিউয়ের হঠাৎ মনে হয় তার একার জীবনে শুধু কষ্ট নেই, বরং যাকে সে দুনিয়ার সবচেয়ে বেশি ভাগ্যবান মনে করেছে সেও তার জীবনে ভীষণ দুঃখী। আসলে প্রত্যেকের কাছেই মনে হয় সে ছাড়া বাকি সবার জীবন খুব আনন্দের, তবে মুদ্রার ওপিঠ সবার অজানা। পিউ রুবাইয়ার হাতে হাত রেখে বলে, তোমার কখনো কোনো সমস্যা হলে আমায় জানাবে বোন। যেহেতু ডেকেছি, বোনের মর্যাদা রাখতে আমি জানি। আমি শুধু চাই তুমি সুখী হও। তুমি সুখী হলে আজান ভাইও সুখী হবে। রুবাইয়া এক দৃষ্টিতে পিউয়ের দিকে তাকায়। আহারে, মেয়েটা না জানি কতটা ভালোবেসেছিল আজানকে। কোনো মেয়ে এভাবে কাউকে ভালোবাসতে পারে? তার কথায়, ভাবে, আচরণে সেসব পরিষ্কার ফুটে উঠেছে। তবে ভাগ্যে যা ছিল তাই হলো। রুবাইয়া মাথা নেড়ে আশ্বাস দেয়, সব ঠিক হবে। তোর বাবাকে ভাত দিয়ে আসলি না কেন এখনো? কখন বললাম প্লেটে ভাত বেড়েছি দিয়ে আয়। মোহনা পাটায় জিরা বাড়তে বাড়তে মেয়েকে বলতে থাকে, তবে মেয়ে মোবাইল টিপতে ব্যস্ত। যেন বাবাকে খাবার দিতে গিয়ে সে তার গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট করতে চায় না। মোহনা মেয়ের উপর খুব বিরক্ত হয়। তার মেয়ে দিন দিন এতটা অবাধ্য হয়ে পড়েছে বলার বাহিরে। সে নিজে কিছুটা লোভী সত্য, তবে একেবারে এমন ছিল না কখনো। মোহনা হাতের কাজ রেখে ভাতের প্লেট নিয়ে ভিতরের ঘরে যায়। আমালের গতকাল থেকে যেন কাশি খুব বেড়ে গিয়েছে। মোহনাও বাড়ি থেকে আসার পর খুব বদলে গিয়েছে 15 দিনে। তার মনে হতে থাকে আসলেই পাখির দয়ায় সে তার স্বামীকে পেয়েছিল, নয়তো কখনো তারা সংসার করা হতো না। অথচ সেই স্বামীকে সে সম্মান দিচ্ছে না, এটা ঠিক না। মাঝে চাচাতো ভাইয়ের সাথে তার টাকার লোভে সম্পর্কেও জড়িয়েছিল। ছি, এখন ভাবতেই নিজের প্রতি ঘৃণা হয়। অমন পাপ আর ইহজন্মে করবে না। এই কয়দিনে নিজের মাঝে একটু করে পরিবর্তন আনছে মোহনা। তবে সে ভালো তো হলোই, তবে যখন অনেকটা দেরি হয়ে গেল তখন মোহনা ভিতরের ঘরে এসে যা দেখে, একটা চিৎকার দিয়ে হাতের প্লেট নিচে ফেলে দেয়। মায়ের গলা পেয়ে ছোঁয়াও দৌড়িয়ে আসে। পাশের গৃহস্থ ঘর থেকে বাকিরাও এসে পড়ে। মোহনা একদম থম মেরে দাঁড়িয়ে আছে। ছোঁয়া তো বাবার এই অবস্থা দেখে সাথে সাথে ভয়ে কান্না করতে শুরু করে। আমাল সাহেব খাটের একপাশে ঘাড় বেঁকিয়ে পড়ে আছেন। আশেপাশে রক্ত ছিটানো, হয়তো কাশতে কাশতে রক্ত নাকে মুখে উঠে গিয়েছিল। শেষে হার্ট অ্যাটাকে মারা যান। আশেপাশের লোকজন এসব দেখে বেশ ভয় পেতে থাকে।
এমন যন্ত্রণার ভয়াবহ মৃত্যু খোদা কাউকে না দিক। মোহনাকে পাশের বাড়ির মহিলারা হাত ধরে বসিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে মোহনা যেন পুরো মূর্তি। সে নিজের ভুল বুঝে ভালো তো হলোই, তবে সব শেষ হয়ে যাওয়ার পর অসুস্থ ছিল যেমনই ছিল, অন্তত মাথার উপর একজন অভিভাবক ছিল। আজ থেকে মোহনার কেউ নেই। নিজের পাপের শাস্তি এখন থেকে সে বেঁচে গিয়ে প্রতিনিয়ত পাবে। তার যে আর কেউ রইল না। তার সন্তানকেও এতিম করে দিয়ে মানুষটা চলে গেল। আজানের রুমে ঢুকে দেখে রুবাইয়া জানালায় দাঁড়িয়ে, বাহিরেও কি দিয়ে আছে। রাতের আকাশটা আজ খুব পরিষ্কার, পূর্ণিমার চাঁদের আলোয় বউকে অন্যরকম সুন্দর লাগছে তার কাছে। আজান ধীরে ধীরে পিছনে এসে দাঁড়ায়। রুবাইয়ার বড় চুলে নাক ডুবিয়ে হঠাৎ তার কোমর জড়িয়ে ধরে। আকস্মিক এমন স্পর্শে রুবাইয়া কেঁপে ওঠে, তবে এমন ছোঁয়ায় সে এতদিনে অনেকটা অভ্যস্ত। তার ব্যক্তিগত পুরুষ ছাড়া এই কাজ কারণ না। আজান রুবাইয়াকে ঘুরিয়ে কপাল বরাবর একটা চুমু দেয়, হঠাৎ কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। গলায় ঘাড়ে বারবার নিজের গাল ছোঁয়াতে থাকে। রুবাইয়া বুঝতে পারে সে কি চায়, সেও আর বাধা দেয় না। এখন প্রায় মাঝরাত। আজান আষ্টে পৃষ্ঠে রুবাইয়াকে জড়িয়ে ধরে। রুবাইয়া আজানের বুকে মাথা রেখে ভাবতে থাকে, এখন থেকে সব যেন ঠিক হয়। তখনই ফোন বেজে উঠল। আজান কিছুটা রুবাইয়াকে ছেড়ে দিয়ে চোখ ডলতে ডলতে উঠে বসে। ফোন রিসিভ করে কানে ধরতে একদম চুপ হয়ে যায়। রুবাইয়া বুঝতে পারে খারাপ কোনো খবর হয়তো। সেই ইশারায় আজানকে প্রশ্ন করতে আজান ফোন রেখে বলে, এখন উঠে ফ্রেশ হয়ে চলতে রেডি হতো। এখন রাতে কোথায় যাব? বলতে পারবো না, গেলেই বুঝবে, চলো। রুবাইয়া বুঝতে পারে না হঠাৎ কি হলো, তবে সে আজানের কথা মতো বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। রাত পেরিয়ে সকাল হয়েছে একটু আগে। ফজরের আজানের ধ্বনি এখনো কানে ভেসে আসছে, অথচ গ্রামের মাস্টার আক্তার হোসেনদের বাড়িতে লোকজনে ভরপুর। একটু আগে লাশও বাড়ি থেকে শওকত হোসেনের বাড়িতে নিয়ে আসা হলো। পাখি একদম চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়লেও নিজেকে শক্ত রাখতে সে জানে। এতটা বছর একা হাতে মেয়ে দুটোকে মানুষ করতে কম সাহস লাগে না। মানুষটার গায়ে সাদা কাফনের কাপড় জড়ানো। একটু আগেই গোসল করিয়ে শরীর পরিষ্কার করা হলো। পাখির হঠাৎ মনে হতে থাকে মানুষটা যেন কৃতকর্মের অনুতাপে আরও আগেই শেষ হয়ে গিয়েছিল। এতদিন শুধু ক্ষমা চাইতে বেঁচেছিল। নিজের মনের কথা বলা শেষ, তাই তার জীবনটাও শেষ। কথা ফুরিয়ে গেলে বেঁচে থেকে কি করবে? পাখি আস্তে আস্তে সাদা হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আমাল সাহেব, আপনি নিশ্চিন্তে পরপারে যেতে পারেন। আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। পাখি নিজেকে শক্ত রাখতে চাইলেও মাঝে মধ্যে কান্না করে ওঠে, তবে সেটুকু নিজেই সামলাতে পারে। শওকত হোসেন ছেলের খাটের পাশে গিয়ে বসেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন, তোর প্রতি আমার রাগ ছিল সত্য, তবে কোকা আমি কোনোদিনও তোর খারাপ চাইনি। তোর ভুলের শাস্তি তুই এতদিন পেয়েছিস, আজ থেকে তুই মুক্ত। শওকত হোসেন নিজেকে আর শক্ত রাখতে পারেন না। সে কান্না করতে শুরু করে দেয়। আক্তার তার বাবাকে সামলানোর চেষ্টা করতে থাকে। সামলানো যাচ্ছে না শুধু মোহনাকে। এতদিন মিথ্যে মায়া দেখালেও আজ তার চোখে কোনো মিথ্যে মায়া নেই। সে চিল্লিয়ে পাগলের মতো করেই যাচ্ছে। মুক্তা তার ছোট বোনের এই হাল দেখতে পারে না। সে বোনকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক করে যাবে ছোট, আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। আচ্ছা এইসব কি আমার জন্য হলো? আমি খুনি? মুক্তা বোনকে থামাতে চায়, তবে সে ব্যর্থ। মোহনা চিল্লিয়ে কাঁদতে কাঁদতে বলে, সব দোষ তোমার দিদি। তুমি কেন আমার একের পর এক অন্যায় উস্কে দিয়েছ? আমাকে কেন বাধা দিলে না? এই জন্য খোদা তোমাকে সন্তানের সুখ দেয়নি। অন্যের সন্তানকে কষ্ট দিলে কেউ নিজের সন্তান নিয়ে সুখী হয় না। মুক্তা বারবার থামাতে চেয়েও মোহনাকে থামাতে পারে না। মোহনা উপরে তাকিয়ে কাঁদতে থাকে আর পাগলের মতো করে বলে, পাখি আর ওর মেয়েদের অভিশাপে আজ আমি সর্বহারা। আমার মাথার উপর আর কেউ রইল না দিদি, সব দোষ আমার, আমি শেষ হয়ে গেলাম। মুক্তাও যেন মোহনার কথায় খুব কষ্ট পায়। সত্যি তার ভুল ছিল, অবশ্যই ছিল। না থাকলে তো আল্লাহ যেই অবস্থা করতো না। সে মুখ বুজে সব কথা সহ্য করে নেয়। বোনকে আগলে রেখে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। পিছনের বাগানে একা চুপচাপ দাঁড়িয়ে আছে রুবাইয়া। সে তার মায়ের মেয়ে, শক্ত থাকতে জানে, তবুও আজ কেন যেন চোখের জল আটকাতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবার সাথে আর একটু গল্প করলে ভালো হতো, দুটো কথা বললে ভালো হতো। আসলে আমরা মানুষ বেঁচে থাকতে তার সাথে কথা বলতে চাই না। যখন একাকিত্বের দাস হয়ে শেষ হয়ে যায় তখন তাকে আমরা সময় দিতে চাই। এটা একটা জাগতিক নিয়ম। রুবাইয়া তার বিয়ের দিনের কথা মনে হতে থাকে। বাবা তাকে একজোড়া সোনার ইয়াররিং উপহার দিয়েছিল। রুবাইয়া খুব যত্ন করে সেটা রেখে দিয়েছে। বাবার কাছ থেকে পাওয়া তার জীবনের প্রথম ও শেষ উপহার। রুবাইয়া হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে পিউ দাঁড়িয়ে আছে। আর কেঁদো না বোন, এখন শুধু দোয়া করো। রুবাইয়া মাথা নাড়ে। পিউ মেয়েটা আসলে খুব ভালো, নয় তো নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কেউ নিয়ে যাওয়ার পরেও এত ভালো ব্যবহার কেউ করতে পারে?
রুবাইয়া জানা ছিল না, তবে অনেকক্ষণ যাবৎ আজানকে দেখতে পাচ্ছে না। হয়তো দাফনের সবকিছু রেডি করা হয়েছে নাকি সেদিকে খেয়াল রাখছে। গ্রামের এক পুরনো ভাঙা বাড়িতে 10-12 জন ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে ইকরামও আছে, থাকবেই না বা কেন, সেই তো লিডার। তাদের পুরো প্ল্যান রেডি। মরা বাড়িতে সবাই যখন ব্যস্ত তখনই পেছন থেকে ঢুকে আজানের বউটাকে উঠিয়ে নিয়ে আসবে। পুরো প্ল্যান রেডি, এখন শুধু রাত হওয়ার পালা। ইকরাম মদের বোতলে চুমুক দিয়ে কী করবে না করবে ভাবতে থাকে। সবার হাতেই নেশা জাতীয় দ্রব্য সামগ্রী। এমন সময় আচমকা দরজা ভেঙে একদল লোক প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে এসে সবাইকে ধরে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। আরে আপনারা কারা? সাহস কিভাবে হয় আমাদের ধরার? জানেন আমি কোন বাড়ির ছেলে? সেই লোকদের মাঝে একজন বলে ওঠেন, আইন সবার জন্যই সমান, আর আপনি যেই বাড়িরই হন না কেন, জমিদার বাড়ির সামনে তো কিছুই না। ইকরাম অবাক হয়। চোখে এতক্ষণ লাল পানির জন্য ঘোলা দেখলেও চোখ ডলে আবারও তাকায়। এদের গায়ে তো পুলিশের মতো পোশাক, আর এরা তো পুলিশই। ইকরামের দলের কিছু ছেলেরা হাত ফসকে পালানোর চেষ্টা করে, তবে পুলিশের হাতে বন্দুক থাকে, ওরা ঠিক পেরে উঠতে পারে না। ইকরাম বুঝে যায় এসব হতে পারে আজানের কাজ। জানাজা শেষে সাদা কাপড়ে মোড়ানো লাশ কবরে শোয়ানো শেষ, মাটি চাপা দিয়ে যে যার মতো চলে যাচ্ছে। আজানও সব শেষ করে ভেতরে রুবাইয়ার কাছে আসে। মেয়েটা নিজেদের রুমে জানালায় হেলান দিয়ে বসা। আজান এসে রুবাইয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, বলেছিলাম না বউ, তোমাকে আমি আর কষ্ট পেতে দেব না। তবে কিছু বিষয় খোদার হাতে থাকে, তিনি যা চান সেটাই হবে। আমি শুধু খেয়াল রাখবো তোমার জন্য কোনো ক্ষতি না হয়। আজানের ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসতে সে কিছুটা আশ্বাস পায়। ছোটবেলা থেকে সবসময় গ্রামের মানুষদের উপকার করেছে, তাই কিছু শুভাকাঙ্ক্ষীর দেখা তারও মেলে। এমনই একজন থেকে আগেই সব খবর পেয়েছিল আজান। তার ক্ষতি করতে চাইলেও মানা যেত, তবে রুবাইয়া। আজানের বুকটা ভার হয়ে আসে ভাবতেই। সে তার ব্যক্তিগত নারীর কখনোই কিছু হতে দিবে না। ফোনের স্ক্রিনে দেখা গেল বিকেল 4:10। আজও লেট। ঝুমুর বিরক্ত হয়ে নদীর পাড় থেকে চলে আসতে নিতেই হাতে টান খেয়ে থেমে যায়। পিছন হতে শুনতে পায়, সরি, আজ আবার লেট হয়ে গেল। ডক্টর আদ্রিয়ানের গলা পেয়ে ঝুমুর রাগী দৃষ্টিতে তার দিকে তাকায়। এই লোক কিভাবে বুঝবে ঝুমুর কতটা রিস্ক নিয়ে বাবা যেন টের না পায় তা খেয়াল রেখে তারপর দেখা করতে আসে। নয়তো দুজনের গোপন প্রেম মাস্টার মশাই তার বেতের বাড়িতে ছুটিয়ে দিত একদম। এটা তো নতুনের কিছু না। এখন দেখুন অসময়ে আকাশে মেঘ পড়ছে। ফিরে গেলাম আমি। আদ্রিয়ান আটকাতে গেলেও ঝুমুরের সাথে পেরে ওঠে না। মেয়েটা আবার রেগে গিয়েছে। এখন একগুচ্ছ কদম ফুল দিয়ে আগামীকাল রাগ ভাঙাতে হবে। নতুন নতুন প্রেম তাদের, এমন অভিমান করাটা দোষের কিছু না। আগামীকাল এমনিও তাদের প্রেমে 3 মাস পূরণ হবে। ভাবা যায়, যে গ্রামে শুরুতে এসে ডাক্তার সাহেব থাকতেই চাননি, সেই গ্রাম ছেড়ে এখন সে দুদিনের জন্য শহরে গিয়ে থাকতে পারছে না। আদ্রিয়ান হেসে নিজের দিকে ফিরে যায়। আমাল সাহেব বেঁচে নেই আজ প্রায় 3.5 মাস, তবে এতে কারো জীবন থেমে নেই। সবাইকে বেঁচে থাকার লড়াইয়ে নিজের মতো এগিয়ে যেতে হচ্ছে। পাখির ছোট মেয়েকে নিয়ে আবারও শহরে পাড়ি জমিয়েছে। মাঝে মধ্যে আসবে যাবে। মোহনার সেই রূপ অহংকার লোভ এখন আর কিছুই নেই। অভাবে সংসারে লোকের বাসায় কাজ করে খেতে হয়। শওকত হোসেন চেয়েছিলেন যত যাই হোক ছেলের বউ যেহেতু, তাই তার দায়িত্ব নিতে, তবে মোহনা সবাইকে ফিরিয়ে দিয়েছে। এখন আর তার কিচ্ছু চায় না, দুবেলা খেয়ে বাঁচলেই হলো। মেয়ে ছোঁয়াও আজ আর সেই পাগলামি নেই। সে পড়াশোনায় মন দিয়েছে। ভালো রেজাল্ট করে মায়ের হাল ধরতে হবে। রুবাইয়া বিছানা গুছিয়ে জমিদার বাড়ির পেছনে পুকুরের পাশে আসে। এই জায়গাটা তার বড্ড ভালো লাগে। আগে পিউয়ের সাথে খুব আড্ডা দেওয়া হতো এখানে বসে। মেয়েটা এখন শহরে চলে গিয়েছে তার বড় কাকার বাড়ি। সেখানে নাকি ভার্সিটিতে ভর্তি হলো কিছুদিন আগে। আপাতত সে ট্যুর লাভার হয়ে সময় কাটাতে ব্যস্ত। প্রতি মাসে শুধু ট্যুর দেয়, কখনো সাজেক, কখনো চট্টগ্রামের পাহাড়। নিজের মতো মুভ অন করে জীবনটাকে উপভোগ করছে। আজানকে ভুলে যে সে নিজের মতো বাঁচতে পারছে, এতে রুবাইয়া ভীষণ খুশি। আসলে মানুষ চাইলেই অতীতের কোনো কালো অধ্যায়কে কাটিয়ে সামনে এগোতে পারে। সবকিছুর জন্য নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে পিউ প্রকৃতির সাথে এ সময়কে বেছে নিয়েছে, যা অবশ্যই বুদ্ধিমানের কাজ। কি ভাবছো? আজানের কথা শুনে রুবাইয়া না ফিরেই জবাব দেয়, এই তো সবার কথাই ভাবছিলাম। শুধু সবার কথা ভাবলেই হবে? কখনো কখনো শুধু জামের কথা ভাবতে হয়। নিজের মানুষটাকে নিয়ে তো সবসময় ভাবি, আলাদা করে আর কি ভাববো। আজান হাসে। আকাশের মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়, কিন্তু দুজনের একজনও ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই সামান্য বৃষ্টিতে শরীর ভিজবে না, বরং বড় বড় গাছের নিচে এমন সুন্দর পরিবেশে বৃষ্টির ফোঁটা মনটা প্রফুল্ল করে দিবে। আজান ভাবতে থাকে, শ্রাবণ চলে গিয়েছে বহু আগে। এবারে শ্রাবণ তার জীবনে সবচেয়ে সুন্দর উপহারটা দিয়ে গেল। রুবাইয়ার কাছে গিয়ে গালে ঠোঁট ছুঁয়ে আজান বলে, গান শুনবে? আজ হঠাৎ এত রোমান্টিক মুড, কি ব্যাপার? নতুন করে কারো প্রেমে ট্রেমে পড়লেন নাকি? আমি তো প্রতিদিনই নতুন করে একজনের প্রেমে পড়ি, তাকে শোনাতে চেয়েছিলাম গানটা। আমাদের গল্পটাও কিছুটা জুড়ে আছে তার সাথে, শোনাবো? রুবাইয়া হাসে। আজান বাঁকা হয়ে শুয়ে রুবাইয়ার কোলে মাথা রাখে, চোখ বুজে একা একাই গাইতে থাকে। রুবাইয়া আজানের মাথায় হাত বুলিয়ে দেয় বারবার। গানের সাথে ফুটা ফুটা বৃষ্টি যেন তাদের ভালোবাসার সাক্ষী।
তুমি আর আমি আর কেউ না, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক। যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।